আচ্ছা, আওয়াজ আসছে তো একটুখানি বলুন। আহ, হ্যাঁ, আওয়াজ আসছে তো? হ্যাঁ স্যার, আসছে। আচ্ছা, আচ্ছা, তাহলে আগের দিন আমরা পার্টিকেল ফিজিক্সের মানে আমরা স্টার্ট করেছিলাম পার্টিকেলস কি কি আছে, তোমাদের একটা চার্ট দিয়েছিলাম, ওর মধ্যে কিছু পার্টিকেলস এর নাম ছিল, বলেছিলাম এই চার্টটা মুখস্থ হয়ে গেলে তোমাদের কিন্তু অর্ধেক কাজ হয়ে যাচ্ছে। আর কি দিয়েছিলাম, এই দুখানা ডায়াগ্রাম দিয়েছিলাম। ওই চার্টটার মধ্যে কিন্তু তোমাদের আলাদা করা আছে যে মেসন্স কারা, ব্যারিয়ন কারা, কাদের কি প্রপার্টি, কারা ফার্মিয়ন্সের ক্যাটাগরিতে পড়ে, কারা বোসন্সের ক্যাটাগরিতে পড়ে, ওইভাবে তোমাদের আলাদা করা ছিল ওই পার্টিকুলার চার্টে। আর ওই চার্টটা মুখস্থ থাকলে তোমাদের কোন পার্টিকেল মানে পার্টিকেলের নামগুলো আর তাদের কি চার্জ আছে তাদের মাথায়, সেটা মাথায় থেকে যেত। আর এইটা হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট, যেমন এইটা দেখো, এটা হচ্ছে মেসন্সের জন্য, এটা মেসন্সের এই যে ডায়াগ্রামটা, এটা মেসন্সের ডায়াগ্রাম, আর এটা হচ্ছে ব্যারিয়নের ডায়াগ্রাম। তো মেসন্সের ডায়াগ্রাম, এখানে দেখো মেসন রয়েছে কে প্লাস, কে জিরো, পাই, পাই প্লাস, পাই জিরো, পাই মাইনাস, কে মাইনাস আর কে জিরো বার। আর ব্যারিয়ন্সের মধ্যে আমার নিউট্রন রয়েছে, প্রোটন রয়েছে সবার উপরে, তারপর সিগমা মাইনাস, সিগমা জিরো, সিগমা প্লাস, ল্যামডা জিরো একটা আছে, কাই মাইনাস আর কাই জিরো। ঠিক আছে? এই যে চার্ট, এই চার্টেরটা কার রেসপেক্টে কার, এখানটায় দেখো এই আই থ্রি রয়েছে। এই আই থ্রিটা কি, এটাকে বলেছিলাম থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন। এই আই থ্রিটাকে আমরা বলেছিলাম থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন। আর এই ওপরে যে ওয়াই রয়েছে, ওয়াইটা হচ্ছে হাইপার চার্জ। আর এখানে যে প্রত্যেকগুলোর সাথে এস দেওয়া আছে, এসটা রিপ্রেজেন্ট করছে স্ট্রেঞ্জনেস। ঠিক আছে? এবার দেখো এই চার্টটা দেখলে তোমাদের মাথায় মানে তোমরা বুঝে যাবে কার কি রয়েছে। যেমন ধরো তোমাকে কে প্লাস বললো, বললো যে কে প্লাসের কি কি প্রপার্টিজ আছে, মানে কে প্লাসের তোমার যদি আই থ্রি বার করতে বলে সেটা অবভিয়াসলি হাফ হবে। কে প্লাসের স্ট্রেঞ্জনেস বার করতে বলে সেটা আমার এস প্লাস ওয়ান হবে, মানে সরি ওয়ান প্লাস ওয়ান হবে। আর যদি তোমার কে প্লাসের তোমাকে হাইপার চার্জ বার করতে বলে সেটাও প্লাস ওয়ান হবে। যদি একই রকম ভাবে তোমাকে প্রোটনের ক্ষেত্রে বার করতে বলে, প্রোটনের আই থ্রি হবে প্লাস হাফ, স্ট্রেঞ্জনেস হবে জিরো, হাইপার চার্জ প্লাস ওয়ান। তো এইভাবে এই যে ডায়াগ্রামটা তোমার মুখস্থ থাকলে তোমরা যে কোনো পার্টিকেলের তোমরা যে কোনো পার্টিকেলের স্ট্রেঞ্জনেস, হাইপার চার্জ আর কি তাদের থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন মাথায় রাখতে পারো। এবার তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি, সেইগুলো একটুখানি বলা যাক। আচ্ছা, এটা আমি বলেছিলাম যে এগুলো হচ্ছে অ্যাপ্রক্সিমেট কনজারভেশন লস। অ্যাপ্রক্সিমেট কনজারভেশন লস, এই অ্যাপ্রক্সিমেট কনজারভেশন লস অনুযায়ী কিছু কিছু নিয়ম আছে, সেটা একটু বলে দিচ্ছি। নাম্বার ওয়ান, সবার আগে আমাদের আছে হচ্ছে যে কি কি আছে এখানটায়, আমাদের কাছে আছে আইসোস্পিন আছে, আইসোস্পিন আর থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন। এরা কি সেটা একটুখানি শর্টে বলি। আইসোস্পিন অ্যান্ড থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন, কেসটা হচ্ছে কি, যে আমাদের যে পার্টিকেলস গুলো আছে, যে ধরো কনসিডার করছি নিউক্লিয়স, নিউক্লিয়স কি আছে, নিউট্রন অ্যান্ড প্রোটন। এবার আমরা ধরতে পারি কি এই পার্টিকেল গুলোকে সেম পার্টিকেল উইথ ডিফার, এদের দুজনেরই মাস কিন্তু খেয়াল করবে নিউট্রনের যে মাস সেটা হচ্ছে সামথিং লাইক, আচ্ছা এটাকে আমি এম, মাস যেটা আছে সেটাকে আমি নাম দিচ্ছি সে এমপি, সরি মাস ধরো এম সাবস্ক্রিপ্ট এন, নিউট্রনের মাস হচ্ছে, আরে ইয়ার, is about 1.675 into 10 to the power minus 27 কেজি। আর প্রোটনের মাস যদি তোমরা একই রকম ভাবে দেখো,
প্রোটনের মাস হচ্ছে এমপি আমরা বলি এটাকে, হুইচ ইজ অ্যাবাউট 1.672 ইন্টু 10⁻⁻27 কেজি, অলমোস্ট সেম, অলমোস্ট সেম, অলমোস্ট সেম। মাস অফ প্রোটন এন্ড মাস অফ নিউট্রন ইজ অলমোস্ট সেম, নিউট্রনের একটু বেশি হয়, কিন্তু আমরা দেখতেই পারো যে প্রায় পয়েন্টের পর 2 ঘর অব্দি মিলে যাচ্ছে, তো অলমোস্ট সেম আমরা বলতে পারি। তো এরকম আমরা কিছু পার্টিকেলকে আমরা ধরতে পারি সেম পার্টিকেল, দে ক্যান বি কনসিডার্ড as same particle, same category of particle, বা particle of same particle of same category, particle of same category with different charge, with different charge, তাদের চার্জটা শুধু আলাদা, বাকি তারা কিন্তু একই ক্যাটাগরির পার্টিকেল, তাদের মাস সেম আছে, তাদের হাইপার চার্জ সেম আছে। এটা একটা জিনিস কি, তাদের দে হ্যাভ সেম, আচ্ছা যাই হোক, এটা এখন আর লেখা দরকার নেই, তাদের মাস সেম আছে এইটুকুই তোমরা খেয়াল রাখো, কিন্তু শুধু চার্জটা ডিফারেন্ট, তো তাদেরকে আমি সেম ক্যাটাগরি অফ পার্টিকেলকে আমরা হিসাবে ধরতে পারি। তাহলে অ্যাজ দেয়ার আর টু সাচ পার্টিকেল, মানে নিউক্লিয়ন, তাহলে তাদের মাল্টিপ্লিসিটি আমরা দেব 2, দাস দেয়ার আর, আচ্ছা বা এখানে দাস না বলে নিউক্লিয়ান্সের কথাই বলছি, অ্যাজ দেয়ার আর টু টাইপস অফ নিউক্লিয়ন্স, নিউক্লিয়াস যেটা আছে, এই যে নিউক্লিয়াস হচ্ছে, আমি নিউট্রন আর প্রোটনকে কালেকটিভলি বলছি, টু টাইপস অফ নিউক্লিয়স, ইট হ্যাজ মাল্টিপ্লিসিটি, মাল্টিপ্লিসিটি, এটা একটা কোয়ান্টাম নাম্বার আমরা ইন্ট্রোডিউস করলাম, মাল্টিপ্লিসিটি m ইকুয়ালস টু 2। যদি আমার কোনো ক্যাটাগরিতে দুটো পার্টিকেল থাকে তাকে আমরা তার মাল্টিপ্লিসিটি ধরবো 2, যদি কোনো ক্যাটাগরিতে 3টে পার্টিকেল থাকে তাহলে তার মাল্টিপ্লিসিটি ধরবো আমার 3। ঠিক আছে? তো তাহলে এখানে আমরা বলতে পারি কি, যে এবার আমরা এখানে আইসোস্পিন ইজ ডিফাইন্ড অ্যাজ, আইসোস্পিন ইজ ডিফাইন্ড অ্যাজ, শুধু আইসোস্পিন, নট থার্ড কম্পোনেন্ট। তো মাল্টিপ্লিসিটি 2 হচ্ছে কার হচ্ছে, নিউক্লিয়াসের হচ্ছে, কারণ নিউক্লিয়াস দু টাইপের হয়, নিউট্রন আর প্রোটন। এদের কেন এদেরকে আমি একই ক্যাটাগরিতে ধরছি, কারণ এদের মাস অলমোস্ট সেম, এদের কি আছে, কি ডিফারেন্স আছে, এদের ডিফারেন্সটা হচ্ছে চার্জে। ঠিক আছে, নিউট্রনের চার্জ 0, প্রোটনের চার্জ +1, বা যেটাকে আমরা প্লাস ইলেকট্রনিক চার্জ 1.6 × 10⁻⁹। ঠিক আছে? তো এবার আমার এখানটা আমরা আইসোস্পিনকে কি ডিফাইন করবো, পরের পেজে গেলাম। আইসোস্পিন ইজ ডিফাইন্ড অ্যাজ, যদি কিছু লিখতে হয় আমাকে বলো, আমি আগের পেজে চলে যাব। আইসোস্পিন ইজ ডিফাইন্ড অ্যাজ, তাহলে আইসোস্পিনকে আমরা ডিফাইন করতে পারবো এইভাবে, I equals to m-1/2, m হচ্ছে মাল্টিপ্লিসিটি, where m is multiplicity, তাহলে m যদি আমার মাল্টিপ্লিসিটি হয়, দাস ফর নিউক্লিয়ন্স, নিউক্লিয়ন্স মানে নিউট্রনস আর প্রোটনস কালেকটিভলি, আই কি হবে, আইসোস্পিন কত হবে, m কত আছে, m ইকুয়ালস টু 2, তাহলে I হয়ে যাবে দেয়ারফর I ইকুয়ালস টু 2 - 1/2, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ। তাহলে আইসোস্পিন, নিউক্লিয়ন্সের ক্ষেত্রে আইসোস্পিন আমার হবে হাফ। অ্যান্ড থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন, এইটাই আমাদের সব জায়গায় দেওয়া আছে, থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন ইজ ডিফাইন্ড অ্যাজ, থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিনকে আমরা কিভাবে ডিফাইন করছি, I3 ইকুয়ালস টু মাইনাস আই কমা ডট 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 চলতে থাকবে, এক ঘর করে কমবে, কমা 0 কমা ডট 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 প্লাস আই, মাইনাস আই থেকে তোমার 0 অবধি হয়ে প্লাস আই হবে। তো যদি আমার দাস ফর নিউক্লিয়ন্স,
I3 ইকুয়ালস টু আমার কি আছে I ইকুয়ালস টু হাফ, আইসোস্পিন তো হাফ হয়, তাহলে I3 হবে মাইনাস হাফ হবে। এক্ষেত্রে আমার জিরো হবে না, জিরোটা হবে কমা প্লাস হাফ। জিরোটা হবে অনলি ফর ইন্টিগ্রাল, জিরো ইজ অনলি ফর particles having integral isospin। যাদের ইন্টিগ্রাল আইসোস্পিন হবে, মানে ধরো 1 2 3 4 এরকম যদি হয়, তাদের ক্ষেত্রে জিরোটা থাকবে। কিন্তু যাদের হাফ ইন্টিগ্রাল আছে তাদের ক্ষেত্রে জিরো থাকবে না। এই টাইপের জিনিস তোমরা পরে ভেক্টর একটা মডেলে করবে। ওই পার্টটা কি করেছো তোমরা? ভেক্টর একটা মডেল যদি না হয় তাহলে ওই পার্টটা ধরবো আমি, ওটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট। ওটা অবভিয়াসলি আমার কোয়ান্টাম মেকানিক্সের পার্ট, কিন্তু এই জিনিসগুলো ওখানে লাগবে। তো ঠিক আছে, তো এটা হচ্ছে আমার আইসোস্পিন। নেক্সট আমরা কি করব, থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন। তাহলে এবার একটা এরকম এক্সাম্পল, তো এইখানটায় একটা জিনিস খেয়াল করার আছে, নেগেটিভ আইসোস্পিন, নেগেটিভ I3 বলছি, থার্ড কম্পোনেন্ট তো এটা, নেগেটিভ I3 ইজ ফর দ্য মোস্ট নেগেটিভ পার্টিকেল, মানে যার চার্জ সব থেকে বেশি, ইজ ফর দ্য মোস্ট নেগেটিভ পার্টিকেল। বা উল্টো এটা বলাটা ঠিক হবে না, মোস্ট নেগেটিভ একই ব্যাপার, মোস্ট নেগেটিভ পার্টিকেল, পার্টিকেল অফ দ্য গ্রুপ, সেই গ্রুপের মধ্যে সব থেকে নেগেটিভ যেটা আছে তার জন্য আমার নেগেটিভ, আর যেমন হচ্ছে তাহলে, অ্যান্ড এটা প্লাস পজিটিভ আইসোস্পিনটা কার জন্য হবে, প্লাস I3 ইজ ফর দ্য মোস্ট পজিটিভ পার্টিকেল। তাহলে এই জন্য খেয়াল করো, এটার জন্য আমার এখানটায় নিউট্রন আছে যার চার্জ হচ্ছে 0। এবার প্রোটন আর নিউট্রনের গ্রুপের মধ্যে, প্রোটন আর নিউট্রনের গ্রুপের মধ্যে আমার কিন্তু সব থেকে নেগেটিভ চার্জ 0 ধরা হবে, কথার কথা বলছি। মানে আমাদের যদি লাইন স্কেল ধরা হয়, এটা 0 হয়, এটা 1, এটা 2, তাহলে 2 হচ্ছে পজিটিভ, 1টাও পজিটিভ, কিন্তু মানে বলা যেতে পারে যে 2 এর রেসপেক্টে 1টা বেশি নেগেটিভ বলা যেতে পারে। এটা একই রকম ভাবে তুমি ধরো -1 আছে, -2 আছে, তুমি কি বলতে পারো, -1 এর রেসপেক্টে -2টা বেশি নেগেটিভ, বা 1 এর রেসপেক্টে 2টা বেশি পজিটিভ, এরকম আমরা বলি অনেক সময়। তো সেই কম্প্যারিজন হিসাবে দেখতে গেলে এখানে আমার দুটো আছে, 0 আর 1 আছে, তাহলে নেগেটিভ কে হবে এর মধ্যে? নেগেটিভ তো কেউই নেই, বাট আমরা জিরোটাকে বলবো বেশি নেগেটিভ। এক্ষেত্রে আমরা জিরোটাকে বলবো বেশি নেগেটিভ, আর টু আর 1টা হচ্ছে আমার এখানটায় পজিটিভ। তাহলে দেখো এখানটায় যদি আমি দেখি, আমার এখানটায় বেশি নেগেটিভ হচ্ছে নিউট্রন, আর বেশি পজিটিভ হচ্ছে এখানে প্রোটন। তাহলে এখানে প্রোটন যার চার্জ হচ্ছে ইকুয়ালস টু প্লাস ই, প্লাস ইলেকট্রনিক চার্জ, তাই জন্য প্রোটনের ক্ষেত্রে আইসোস্পিন হবে প্লাস হাফ, আর আইসোস্পিন বলতে থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন অবভিয়াসলি, আর নিউট্রনের ক্ষেত্রে আমার মাইনাস হাফ। তো এইটা এবার তোমরা চেক করো এই পিকচারটায়, এই যে প্রোটনের আইসোস্পিন প্লাস হাফ আর নিউট্রনের আইসোস্পিন মাইনাস হাফ, তো এই পিকচারের সাথে আমার ম্যাচও করে যাচ্ছে। ঠিক আছে, এবার একটা সেম এক্সাম্পল আমরা যাচ্ছি, এইটা আমরা নিউট্রন আর প্রোটনের এক্সাম্পল দিয়ে দেখলাম। আর একটা এক্সাম্পল আমরা ধরতে পারি এক্ষেত্রে, এই দেখো এটার ক্ষেত্রে আমরা আরেকটা এরকম এক্সাম্পল ধরতে পারি কার, এখানে দেখো সিগমা আছে, সিগমা কটা আছে, এটাও আমার ব্যারিয়নই হচ্ছে, সিগমা ব্যারিয়ন যেটা আছে বা সিগমা হাইপারন যেটা আছে 3খানা আছে। সিগমা হাইপারন, আমি পেজ চেঞ্জ করছি, সিগমা হাইপারন 3খানা আছে। 3 types of particle, are hyperon are of 3 types: sigma plus, sigma minus and sigma 0।
তিনটে সিগমা আছে। সিগমা হাইপারন যেটা আছে সেটা তিন রকম আছে, সিগমা প্লাস, সিগমা মাইনাস, সিগমা জিরো। হেন্স হ্যাভ মাল্টিপ্লিসিটি 3, m equals to 3। এর অবস্থাতে আমরা এটার আইসোস্পিন, দেয়ারফর আইসোস্পিন, আইসোস্পিন কি হবে, আই ফর্মুলাটা কি ছিল, আই ইকুয়ালস টু m মাইনাস 1/2 দ্যাট ইজ ইকুয়ালস টু 3 মাইনাস 1/2 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। এর আইসোস্পিন 1 আসছে। অ্যান্ড থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন, থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিনের ফর্মুলা হচ্ছে আই থ্রি ইকুয়ালস টু মাইনাস আই থেকে ডট 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 জিরো হয়ে ডট 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 আই হবে। তো এখানে আমার আইসোস্পিন যেহেতু ওয়ান আছে, উইচ ইজ ইন্ট্রিগাল, সো মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, তিনটে হচ্ছে। তাহলে এইটা কার জন্য হচ্ছে, এটা ফর সিগমা মাইনাস অবভিয়াসলি, ফর সিগমা মাইনাস যেটা ম্যাক্সিমাম নেগেটিভ, এটা অবভিয়াসলি ফর সিগমা জিরো, আর এইটা হচ্ছে ফর সিগমা প্লাস। এবার যদি আমি পিকচারে চলে যাই, এবার যদি আমি একবার একটু পিকচারটায় চলে যাই, আগের পিকচারটাই দেখে নাও তোমরা, সিগমা মাইনাসের আইসোস্পিন হচ্ছে আই থ্রিটা হচ্ছে মাইনাস ওয়ান, সিগমা জিরো জিরো, সিগমা প্লাসের হচ্ছে ওয়ান। যার ধরো একটা আছে, যেমন এখানে ল্যামডা, ল্যামডা হাইপার, এটারও আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি এখানটায়। ল্যামডা হাইপার has only one type, that is lambda 0। thus এর কি মাল্টিপ্লিসিটি হবে, এর মাল্টিপ্লিসিটি হবে m ইকুয়ালস টু 1। তাহলে আইসোস্পিন কত হবে, দাস আইসোস্পিন I equals to m minus 1/2 that is equals to 1 minus 1/2 which is equals to 0। এর আইসোস্পিন 0 হবে। চলো পিকচারে দেখে নাও, পিকচারে দেখে নাও, এই যে ল্যামডাটাই মাঝখানে পড়ে, ল্যামডা 0, এই যে এখানে তার আইসোস্পিন কত আছে, 0, I3, থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন কত আছে, 0। তো আইসোস্পিন যদি 0 হয় তাহলে অবভিয়াসলি থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিনও 0 হবে। অ্যান্ড থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন I3 is also equal to 0, কারণ এটা আমার প্লাস আই থেকে মাইনাস আই, মাইনাস আই থেকে প্লাস আই অব্দি যায়, ইনক্লুডিং 0 ইনসাইড। কিন্তু যদি এখানটায় আমার তো আই, আইটাই 0, তাহলে I3 অবভিয়াসলি 0 ছাড়া অন্য কিছু হওয়ার নেই, সেটাই হচ্ছে এখানে। তো এটা হচ্ছে আমার আইসোস্পিনের কেসটা, ঠিক আছে। তো আইসোস্পিন এইভাবে আমরা ডিফাইন করি যে একটা পার্টিকুলার পার্টিকেলের কতগুলো টাইপ আছে, সেই ততগুলো, সেটা হচ্ছে আমার মাল্টিপ্লিসিটি অফ দ্যাট পার্টিকেল। যেমন প্রোটন নিউট্রনকে একটা ক্যাটাগরিতে ফেলা হয়, তাদেরকে নিউক্লিয়াস বলা হয়। সিগমা একটা ক্যাটাগরিতে ফেলা হয়, ঠিক আছে। তো তারপর তার আইসোস্পিন আমরা বার করে আমরা এখান থেকে আমরা সেটাকে বার করতে পারবো, ঠিক আছে। তো আইসোস্পিন আর থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন আমরা সেইভাবে বার করতে পারবো। আচ্ছা, নেক্সট আর একটা ক্যাটাগরি আছে, এখানে একটা এক্সেপশন, রুল অফ এক্সেপশন আছে, খেয়াল রাখতে হবে সবাইকে। পরের পেজে গেলাম, এক্সেপশনাল কেস, সেটা হচ্ছে যেটা আমার ব্যারিয়ন মেসন্সের ক্ষেত্রে, যে আমার কে মেসন আছে, কে মেসনটাকে একটু অন্যরকম ভাবে ধরা হয় বিকজ অফ ইটস ইন্টারাকশন। সেটা হচ্ছে কে মেসন্স, দো দেয়ার আর থ্রি টাইপস অফ কে মেসন্স, কে মেসনটাই একটু আলাদা হয়ে যাচ্ছে, এক্সেপশন হয়ে যাচ্ছে এক্ষেত্রে, এটা একটু মাথায় রাখতে হবে। ইট ইজ কনসিডার্ড, because of its different interaction, it is considered, as well as a strangeness টা আলাদা হয় সেই কারণেও, considered to have multiplicity 2, মাল্টিপ্লিসিটি এর 2 ধরা হয়, ঠিক আছে। এটা ধরা হচ্ছে বিকজ তাদের স্ট্রেঞ্জনেস আলাদা হয়। হেয়ার কে জিরো, কে জিরো অ্যান্ড
k plus are considered as one group. এটা একটা গ্রুপ ধরা হচ্ছে, খেয়াল রাখতে হবে উইথ স্ট্রেঞ্জনেস, স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার, স্ট্রেঞ্জনেস এদের একটা কোয়ান্টাম নাম্বার আছে, স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার s equals to +1, এটা পরে আমি আসছি, and k minus and k0 bar, that is antiparticle of k, are considered as another group. এদের ক্ষেত্রে যে স্ট্রেনলেস কোয়ান্টাম নাম্বার সেটা কিন্তু -1 হয়, কে মাইনাস আর কে জিরোর জন্য। এটাও তোমরা এই পিকচার থেকে দেখতে পারো, পিকচারটা আরেকবার দেখাচ্ছি। এই দেখো উপরে কে জিরো আছে আর কে প্লাস আছে, তাদের স্ট্রেনলেস হচ্ছে +1, আর নিচে কে মাইনাস আর কে জিরো বার আছে, তাদের স্ট্রেনলেস হচ্ছে -1। তো এদেরকে আলাদা ধরা হয়, এই তিনজনকে একসাথে ধরা হয় না। বাকি যেখানে দুটো পার্টিকেল বা তিনটে পার্টিকেল একই গ্রুপ ধরা হচ্ছিল তাদের সবার স্ট্রেঞ্জনেস সেম ছিল। যেমন দেখো নিউট্রন আর প্রোটন দুজনেরই স্ট্রেঞ্জনেস 0, সিগমা মাইনাস দুজনেরই, এই তিনজনের স্ট্রেঞ্জনেসই -1, আর এখানে যে জাই মাইনাস আছে আর জাই জিরো আছে দুজনেরই স্ট্রেঞ্জনেস -2। ঠিক আছে, তো স্ট্রেঞ্জনেসকে সেম ধরা হয়, সেম থাকলে তবেই ওদেরকে একটা গ্রুপে ফেলা হয়। কে ক্ষেত্রে এই কে মেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কে জিরো আর কে প্লাসের স্ট্রেঞ্জনেস +1, কে মাইনাসের স্ট্রেঞ্জনেস আবার -1 হয়ে যাচ্ছে, তাই জন্য এদেরকে আলাদা ক্যাটাগরিতে ফেলা হচ্ছে। ঠিক আছে, তো এইখান থেকে আমরা তাহলে এর জন্য দেখা যাচ্ছে যে কে যেটা আছে সেটা একটা এক্সেপশনাল কেস। এর ক্ষেত্রে তাদের কে এর মাল্টিপ্লিসিটি আমার 2 হবে, তাহলে আইসোস্পিন অফ কে কত হবে 10। ধরো আইসোস্পিন অফ, অবভিয়াসলি এখানে আমি কে প্লাস অ্যান্ড কে জিরো এদের আইসোস্পিন আমি বার করবো, এটা একটা গ্রুপ, সেটা হবে i ইকুয়ালস টু m-1/2, m কত, m হচ্ছে এক্ষেত্রে 2, 2 -1/2 which is equals to half, এদের আইসোস্পিন হাফ আসছে। and third component of isospin i3 টা কত হবে, obviously -1/2 and +1/2, কে -1/2 হবে আর কে +1/2 হবে। এক্ষেত্রে বেশি নেগেটিভ কি আছে দুজনের মধ্যে, কে জিরো, আর কে প্লাসটা হচ্ছে বেশি পজিটিভ, তাহলে -1/2 ফর কে জিরো অ্যান্ড +1/2 ফর কে মাইনাস। অন দ্য আদার হ্যান্ড ফর কে মাইনাস অ্যান্ড কে জিরো বার, এটার ক্ষেত্রে আইটা আমার হাফই আসছে, সেম ফর্মুলা, অ্যান্ড i3 থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন সেটা আমার -1/2 আর +1/2 আসবে, দুটোই আসবে। এখানে -1/2 আসবে ফর অবভিয়াসলি বেশি নেগেটিভটার জন্য, তাহলে -1/2 আসবে ফর কে মাইনাসের জন্য, আর +1/2টা আসবে ফর কে জিরো বারের জন্য। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার ঘটনা আইসোস্পিনের কেসটা। আশা করছি তোমরা এবার আইসোস্পিনটা কি বুঝতে পেরেছো। যেখানে দেখবে একই পার্টিকেল আছে, সেই পার্টিকেল গুলোকে যাদের স্ট্রেঞ্জনেসও সেম থাকবে তাদেরকে তোমরা একটা ক্যাটাগরিতে ফেলবে, সেই পার্টিকেল যতগুলো থাকবে ততগুলো হচ্ছে আমার মাল্টিপ্লিসিটি, তাদের শুধু চার্জ আলাদা হবে। এবার আইসোস্পিনের ফর্মুলা হচ্ছে মাল্টিপ্লিসিটি -1/2, আর থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন হচ্ছে, যদি আমার আইসোস্পিন, কথার কথা বলছি, এবার দেখো এটা বলে রাখি যে আই যদি কথার কথা আমার 3/2 বেরোতো, তাহলে আমার i3 আমার 5টা হতো, -3/2 হতো, -1/2 হতো, সরি 4টে হতো, হাফ +1/2 হতো, +3/2 হতো। আর যদি আমার আই যদি আমার কথার কথা 3 বেরোতো, তাহলে i3 আমার কত হতো, -3, -2, -1, 0, 1, 2, 3, এইভাবে চলে কিন্তু, এইভাবে চলে। যদি এই জিনিসটা তোমাদের ভেক্টর একটা মডেলে আছে কোয়ান্টাম মেকানিক্স এই টাইপের ব্যাপার, ঠিক আছে, আই যদি যদি মানে হাফ ইন্টিগ্রাল হয় তাহলে 0 হবে না, কিন্তু তোমার ভ্যালুটা 1 করে কমতে থাকবে। তো -3/2 আছে, সেটার থেকে তুমি 1 যোগ করো, তোমার কি হচ্ছে 1 করে বাড়বে অ্যাকচুয়ালি। তো -3/2 তার থেকে 1 যোগ করো, তুমি কত পাচ্ছ, -1/2, তার থেকে 1 যোগ করো তুমি কত পাবে, +1/2, তার মধ্যে 1 যোগ করো তুমি কত পাবে, 3/2। আর যদি 3 থাকে তাহলে তুমি -3 নিয়ে স্টার্ট করো, 1 বাড়াতে থাকো, তাহলে -3 থেকে 1 বাড়াও, -2,
এক বাড়াও -1, এক বাড়াও 0, এক বাড়াও 1, আরো এক বাড়াও +2, এক বাড়াও +3, এইভাবে তোমার চলবে। আশা করছি জিনিসটা বোঝা গেছে। আশা করছি জিনিসটা বোঝা গেছে আইসোস্পিনের কেসটা। ঠিক আছে, এরপর তাহলে আইসোস্পিন গেল। এরপর আমি চলে যাচ্ছি পরের কেসটা। আর খেয়াল রাখবে অবভিয়াসলি কে এর ক্ষেত্রে আইসোস্পিনটা আলাদা। পরের যেটা আছে সেটা হচ্ছে নাম্বার 2, হাইপার চার্জ। হাইপার চার্জের ব্যাপারে একটু বলি। হাইপার চার্জ হচ্ছে ওয়াই। হাইপার চার্জটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব? আচ্ছা, এখানে ফর্মুলাটা হচ্ছে, আচ্ছা, একটা গ্রুপ আমরা কনসিডার করলাম। ফর এ পার্টিকুলার গ্রুপ, যার একটা পার্টিকুলার মাল্টিপ্লিসিটি আছে, ফর এ পার্টিকুলার গ্রুপ হ্যাভিং কমন মাল্টিপ্লিসিটি, বা ঠিক আগেরটাই যেরকম ধরা হয়েছিলাম, ঠিক আগেরটাই যেরকম ফর এ পার্টিকুলার গ্রুপ নিউট্রন প্রোটনের গ্রুপ হতে পারে, অর পাই প্লাস, পাই জিরো, পাই মাইনাস হতে পারে, অর কে জিরোর সাথে কে প্লাস আছে, ইটিসি। এরকম এই যে একটা গ্রুপ যেগুলো আমরা আগে ধরেছিলাম, এটার ক্ষেত্রে দ্য অ্যাভারেজ চার্জ, কেউ কিছু বলবে? বলো। অ্যাভারেজ চার্জ কিউ বার, অ্যাভারেজ চার্জ হচ্ছে কিউ বার, সেটা হচ্ছে সামেশন ওভার কিউ আই বাই এম। এমটা অবভিয়াসলি মাল্টিপ্লিসিটি। এটা হচ্ছে কিউ আই হচ্ছে চার্জ অফ ইন্ডিভিজুয়াল পার্টিকেল, চার্জ অফ ইন্ডিভিজুয়াল পার্টিকেল, চার্জ অফ ইন্ডিভিজুয়াল পার্টিকেল অফ দ্য গ্রুপ, আর এমটা হচ্ছে মাল্টিপ্লিসিটি অফ দ্য গ্রুপ। আর এমটা হচ্ছে মাল্টিপ্লিসিটি অফ দ্য গ্রুপ। তাহলে তাহলে যদি আমরা একটা কেস করি, দাস ফর এই গ্রুপটা পাই প্লাস, পাই মাইনাস, পাই জিরো, পাই মেসনের যে গ্রুপটা আছে, কিউ বারটা কত হবে? কিউ বার যেটা হবে, কিউ বারটা কত হবে দেখো, পাই প্লাসের জন্য +1, পাই মাইনাসের জন্য -1, আর পাই জিরোর জন্য 0। আর এটার মাল্টিপ্লিসিটি কত আছে? 3, এম হচ্ছে 3। তাহলে সব মেরে কেটে আমার কত আসছে? চার্জ হচ্ছে, অ্যাভারেজ চার্জ হচ্ছে 0। আর যদি নিউট্রন প্রোটনকে ধরা হয়, অ্যান্ড ফর নিউট্রন প্রোটন গ্রুপ এন কমা পি, এর জন্য আমার চার্জ কত হবে? নিউট্রনের চার্জ কত? 0। প্রোটনের চার্জ কত? +1, বাই মাল্টিপ্লিসিটি কত? 2, দুখানা আছে। তাহলে আমার এখানে আমার কত হচ্ছে? হাফ। তো এটা হচ্ছে আমার অ্যাভারেজ চার্জ। ঠিক আছে, অ্যাভারেজ চার্জটা আমরা বার করলাম। এবার হাইপার চার্জ কি আছে? হাইপার চার্জ ইজ ডিফাইন্ড অ্যাজ, y is defined as 2 times the average charge. Two times the average charge. That is y equals to 2 q bar. Y equals to 2 q bar. Y equals to 2 q bar. এটা হচ্ছে হাইপার চার্জের ফর্মুলাটা। ঠিক আছে, তাহলে এবার এই দেখো আমরা হাইপার চার্জ কিভাবে বার করতে পারি। দাস ফর নিউট্রন, দাস ফর নিউট্রন অর প্রোটন,
নিউটন আর প্রোটনের জন্য অ্যাভারেজ চার্জ কত? কিউ বার আমরা কত পেয়েছিলাম? হাফ পেয়েছি। তাহলে হাইপার চার্জ কত পাবো? 2 ইন্টু কিউ বার, which is equals to 2 into half, that is equals to 1 plus 1 obviously. And for pions, পাইয়ন্সের ক্ষেত্রে আমার কত বেরিয়েছিল? অ্যাভারেজ চার্জ 0 বেরিয়েছিল। তাহলে হাইপার চার্জ ইকুয়ালস টু 2 ইন্টু কিউ বার, উইচ ইজ অলসো ইকুয়ালস টু 0। তো এবার একটু চেক করে নেওয়া যাক। এই দেখো পিকচারে দেখো, এই যে পাইয়ন্স, এদের হাইপার চার্জ কত? ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াইটা হচ্ছে হাইপার চার্জের অ্যাক্সিস। দেখো পাইয়ন্সের সকলেরই হাইপার চার্জ 0। আর নিউটন প্রোটনের ক্ষেত্রে দেখো, এইখানে এই ব্যারিয়নের ক্ষেত্রে দেখো হাইপার চার্জ হচ্ছে +1। আচ্ছা এই জায়গাটা একটু দেখো, কাই যেটা আছে, কাই সরি জাই যেটা আছে এখানে, না এটা কাই বলেছে, কাই যেটা আছে তাদের কি হাইপার চার্জ হচ্ছে -1। না এটা হচ্ছে সাই, জাই বলে সম্ভবত, যাই হোক। হ্যাঁ এক্সাই জাই। আচ্ছা এই এই এদেরকে এদেরকে দেখো, জাই পার্টিকেল যেগুলো আছে তাদের কিন্তু আমার হাইপার চার্জ হচ্ছে -1। সেটাকেও চেক করা যাক একবার, হচ্ছে কি হচ্ছে না। ফর জাই মাইনাস অ্যান্ড জাই 0, অ্যাভারেজ চার্জ কত হবে সেটা আগে বার করতে হবে। অ্যাভারেজ চার্জটাকে বার করতে হবে। কিউ বার ইকুয়ালস টু, এখানে দুটো চার্জ আছে, একটা হচ্ছে -1 প্লাস অন্য চার্জটা হচ্ছে 0 বাই মাল্টিপ্লিসিটি 2। দুখানা পার্টিকেল আছে তাই মাল্টিপ্লিসিটি 2। তাহলে কিউ বার আমার কত আসছে? -1/2 আসছে। অ্যান্ড হাইপার চার্জ y equals to 2 q bar, which is equals to 2 into -1/2, which is equals to -1। তো এখানে দেখো y কিন্তু আমার -1 বেরোলো। কার ক্ষেত্রে? হাইপার চার্জ -1 বেরোলো জাই পার্টিকেলস গুলোর জন্য। আর যদি আমি পিকচারটাই দেখি তাই ছিল কিন্তু, এই দেখো জাই এর জন্য আমার -1 হচ্ছে। তো এইটা হচ্ছে আমার হাইপার চার্জের ফর্মুলা। ঠিক আছে। আচ্ছা, রিলেশন বিটুইন চার্জ, হাইপার চার্জ অ্যান্ড আইসোস্পিন, থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন, এটা একটা আছে, খেয়াল রাখা দরকার। পরের পেজে গেলাম। রিলেশন বিটুইন কিউ, যেটা হচ্ছে চার্জ, হাইপার চার্জ অ্যান্ড থার্ড কম্পোনেন্টস অফ আইসোস্পিন, এদের মধ্যে রিলেশনটা কি আছে? হেয়ার, আচ্ছা চার্জ, যেটা চার্জের সাথে হাইপার চার্জের সম্পর্ক হচ্ছে চার্জ কিউ ইজ ইকুয়াল টু অ্যাভারেজ চার্জ প্লাস আইসোস্পিন, বা ইজ ইকুয়াল টু থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন প্লাস অ্যাভারেজ চার্জ। ঠিক আছে। তাহলে সেই হিসাবে কি হচ্ছে দেখো, অর কিউ ইকুয়ালস টু থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিড, আবার কি হবে? থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিড হচ্ছে i3 প্লাস কিউ বার। ঠিক আছে। তো এইটা থেকে আমরা দেখতে পারি, দাস ফর নিউটন অ্যান্ড প্রোটন, নিউটনের ক্ষেত্রে i3 কত? নিউটনের ক্ষেত্রে i3 হচ্ছে আমার -1/2। আর অ্যাভারেজ চার্জ হচ্ছে, খেয়াল করে দেখো, অ্যাভারেজ চার্জ হচ্ছে এদের ক্ষেত্রে হাফ। তাহলে আমার কিউ আমার আসছে 0। আর প্রোটনের ক্ষেত্রে তোমরা একই রকম ভাবে যদি চেক করো, i3 কত আসছে? i3 হচ্ছে আমার একই থাকবে, সরি i3 হচ্ছে +1/2, আর কিউ বার তো একই থাকে সবার, হাফ। তাহলে এক্ষেত্রে আমার কত হয়ে যাচ্ছে? দুটো যোগ করে চার্জ হয়ে যাচ্ছে আমার 1। তো দেখো নিউট্রন আর প্রোটনের ক্ষেত্রে আমরা এটা এই ফর্মুলা দিয়ে চেক করে দেখতে পাচ্ছি, i3 প্লাস অ্যাভারেজ চার্জ। নিউট্রন প্রোটনের ক্ষেত্রে অ্যাভারেজ চার্জ হাফ হয়, আমি আগেই দেখালাম কিভাবে হচ্ছে। দুজনের চার্জ যোগ করো বাই মাল্টিপ্লিসিটি, তো 1 + 0/2, দ্যাট ইজ হাফ।
আর i3টা আমরা জানি ওই এই পিকচার থেকে আমরা মনে রাখতে পারবো। তাহলে সেই অবস্থায় আমরা 12 করতে পারবো। টোটাল চার্জের ফর্মুলা সম্পর্কটা আর কি, যে i3 প্লাস অ্যাভারেজ চার্জ হচ্ছে আমার টোটাল চার্জ। তা এবার আরেকটা জিনিস আমরা কি জানি, অলসো আমরা জানি অ্যাভারেজ চার্জ বা হাইপার চার্জ যেটা আছে, হাইপার চার্জটা কি, সেটা হচ্ছে 2 টাইমস অ্যাভারেজ চার্জ, হুইচ ইমপ্লাইজ অ্যাভারেজ চার্জটাকে আমি লিখতে পারি অ্যাজ হাইপার চার্জ বাই 2। দাস চার্জ ইজ ইকুয়াল টু i3 প্লাস হাইপার চার্জ বাই 2। এটা হচ্ছে আমার ফর্মুলা। চার্জের সাথে থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন আর অ্যাভারেজ চার্জের সম্পর্ক, হাইপার চার্জের সম্পর্ক। চার্জ ইকুয়ালস টু i3 প্লাস y বাই। আচ্ছা, এখানে কিছু জিনিস জানা রাখা দরকার, সেটা হচ্ছে হাইপার চার্জ is conserved in strong and electromagnetic interaction, is conserved in strong and electromagnetic interaction, but may or may not মানে হতেও পারে বা নাও হতে পারে, may or may not conserve in weak interaction। হাইপার চার্জটা উইক ইন্টারাকশনে কনজার্ভ করতেও পারে, নাও করতে পারে। ঠিক আছে তো? একই জিনিসটা আমার মনে হয় এই i3 এর ক্ষেত্রে বলিনি, i3 এর ক্ষেত্রে একটু বলে দিই। i3 এর ক্ষেত্রে লাস্টেই বলে দিই, এখানে আগে দেখি জায়গা হলে বলে দেবো। স্পিন জায়গা আছে, এখানে লিখেছি i3 is conserved in strong and electromagnetic interaction, but not but never conserve in weak interaction, খুব ইম্পর্টেন্ট, but never conserved in weak interaction। এটা একটা আইসোস্পিনের খুব ইম্পর্টেন্ট আইডিয়া, যে উইক ইন্টারাকশনে সেটা কনজার্ভ হবেই না, থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন। কিন্তু স্ট্রং আর ইলেকট্রোম্যাগনেটিকে সবাই কনজার্ভ থাকবে। ঠিক আছে তো? নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে আমার স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার 3, স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার বা এস। তো এখানটায় কি দেখা গেছিল, যে সাম পার্টিকেল আর অবজার্ভড টু be produced in strong interaction but contrary to most of the particles, they decay in weak interaction through weak interaction। এবার দেখা, এটার আগে আমি বলি, এগুলো তো যখন আবিষ্কার চলছিল সেই সময় দেখা গেছিল কি, যে বেশিরভাগ যে পার্টিকেল গুলো যারা স্ট্রং ইন্টারাকশনে মানে প্রডিউস হয়, তারা ডিকে করে, সেই ডিকেটাও কিন্তু স্ট্রং ইন্টারাকশনই হয়, মানে পাই বেরোবে। ঠিক আছে, যে ডিকে করছে কিন্তু সেটাও স্ট্রং ইন্টারাকশনে ডিকে করছে।
এবার দেখা গেল কিছু এমন পার্টিকেল আছে যারা স্ট্রং ইন্টারাকশনে প্রডিউস হচ্ছে, কিন্তু ডিকে করার সময় তারা কিন্তু উইক ইন্টারাকশনে ডিকে করছে। তো এটা একটু আলাদা ছিল, মানে যেগুলো নর্মালি সেই সময় দেখা যাচ্ছিল তার রেসপেক্টে এটা আলাদা। অলসো কি দেখা গেল, they have longer lives compared to other particles. They also have longer lifetime compared to others. এদের লাইফ টাইমটা অন্যদের তুলনায় বেশি, আদার সিমিলার পার্টিকেলস। এই পার্টিকেলস গুলোকে নাম দেওয়া হলো such particles are called are named as strange particles। এদেরকে স্ট্রেঞ্জ পার্টিকেল বলা হলো। আর কি দেখা গেল, as such particle as such particles মানে স্ট্রেঞ্জ পার্টিকেলস গুলো আর ফাউন্ড টু প্রডিউস টু ইন পেয়ার্স। মানে তোমার যখন স্ট্রেঞ্জ পার্টিকেল তৈরি হচ্ছে তখন কিন্তু তারা পেয়ারে তৈরি হচ্ছে, মানে দুখানা স্ট্রেঞ্জ পার্টিকেল একসাথে তৈরি হচ্ছে। দাস দেয়ার ওয়াজ a requirement of quantum number of a new quantum number which must remain conserved. It was then called strangeness quantum number। strangeness quantum number। তো দেখা গেল, দেখো কি কি পাওয়া গেল সেটা একবার বলছি, এটাই হচ্ছে আমাদের কেস। তো দেখা গেল যে কিছু যে নর্মালি যখন এগুলো পার্টিকেল ফিজিক্স মানে লোকেরা এটার এক্সপেরিমেন্ট চলছিল, তখন দেখা গেল যে কিছু পার্টিকেল আছে, মানে বেশিরভাগ পার্টিকেলই তো আগে দেখা যেত যে যারা স্ট্রং ইন্টারাকশনে তৈরি হয় তারা স্ট্রং ইন্টারাকশনে ডিকে করে, যারা উইক ইন্টারাকশনে তৈরি হয় তারা উইক ইন্টারাকশনে ডিকে করে, যারা ইলেকট্রোম্যাগনেটিক তৈরি হয় তারা ইলেকট্রোম্যাগনেটিকে ডিকে করে। তারপর দেখা গেল যে কিছু এমন পার্টিকেলও আছে পাওয়া গেল আর কি, যারা স্ট্রং ইন্টারাকশনে তৈরি হচ্ছে কিন্তু ডিকে করার সময় উইক ইন্টারাকশনকে ডিকে করছে। তো যেটা অবভিয়াসলি একটু আলাদা রকম ছিল। সেই পার্টিকেলস গুলোর লাইফ মানে যেটা তারা কতক্ষণ স্টেবল থাকে, কতক্ষণ তারা টিকে থাকে, সেটা অন্যদের তুলনায় অনেক বেশি। সেই পার্টিকেল গুলোকে তাই জন্য স্ট্রেঞ্জ পার্টিকেল নাম দেওয়া হলো, কারণ তখন এরকম, এখন অবশ্যই অনেক পাওয়া গেছে বাট সেই মোমেন্টে এরকম পার্টিকেলস মানে কমই দেখা যাচ্ছিল। ঠিক আছে, এই ইন্টারাকশনটা নতুন নতুন যখন পাওয়া গেল তাদেরকে নাম দেওয়া হলো স্ট্রেঞ্জ পার্টিকেল, কারণ তাদের বিহেভিয়ারটা অন্য পার্টিকেলের তুলনায় একটু আলাদা। সেইখান থেকে তারপর আর কি দেখা গেল, পার্টিকেলে দেখা গেল এই যে স্ট্রেঞ্জ পার্টিকেল যাদের মধ্যে এই ব্যাপারটা আছে, যে পার্টিকেল গুলো স্ট্রেঞ্জ পার্টিকেলের ক্যাটাগরিতে পড়ছে, মানে স্ট্রং ইন্টারাকশনে তৈরি হয়ে উইক ইন্টারাকশনে ডিকে করে যাচ্ছে, সেরকম পার্টিকেল সবসময় একসাথে তৈরি হচ্ছে, মানে দুখানা স্ট্রেঞ্জ পার্টিকেল একসাথে ক্রিয়েট হবে। তো তাহলে নিশ্চয়ই যখন কোনো একটা দুটো পার্টিকেল, ধরো জাস্ট একটা কথা ভাবো, যে দুটো পার্টিকেল আছে, ধরো আমার একটা এক্সাম্পল দিচ্ছি, নিউট্রন আছে প্লাস প্রোটন আছে, প্রোটন প্লাস নিউট্রন থেকে আমার একটা দুটো স্ট্রেঞ্জ পার্টিকেল তৈরি হবে, সে সাই মাইনাস সাই প্লাস, কথার কথা বলছি, এটা একটা এক্সাম্পল। বা চলো এটাকে না দিয়ে আমি একটু কমই ধরি, না এটা হতেই হবে, ঠিক আছে, স্কাই প্লাস স্কাই মাইনাস। তো নিউট্রনের স্ট্রেঞ্জনেস নিউট্রন প্রোটন দুজনেরই স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার 0, কিন্তু আচ্ছা সাই প্লাস সাই মাইনাস দেওয়া যাবে না, এটা হবে না, সাই প্লাস বেরোচ্ছে আর একটা কিছু বেরোবে। আচ্ছা খেয়াল করো, এরা দুজনের ব্যারিয়ন সংখ্যা কত, এরা দুজনেই কিন্তু ব্যারিয়ন সংখ্যা 1, তাহলে এখানে আর এটারও ব্যারিয়ন সংখ্যা হচ্ছে 1, তাহলে আমার অবভিয়াসলি আর একটা পার্টিকেল যেটা আছে তাকেও একটা ব্যারিয়নই হতে হবে। এবার সমস্যাটা হচ্ছে কি, স্ট্রেঞ্জনেস এদের 0 আছে, আমার একটা কাই বেরিয়েছে,
তাহলে আমার একটা এমন কিছু বেরোতে হবে যার প্রথমত যার ব্যারিয়ন সংখ্যা থাকতে হবে, আর একটা ব্যারিয়ন সংখ্যা থাকতে হবে, আর স্টার স্ট্রেঞ্জনেসটা আমার কত হতে হবে, -1। তো সেই হিসাবে যাতে আমার এই দিকটা জিরো হয়, কথার কথা বলছি, তাহলে আমার আরেকটা ব্যারিয়ন দরকার। এটা আমি এই ইন্টারাকশনটা একটু ভুলভাল হয়ে যাচ্ছে দাদা, কারণ এটা আমি আন্দাজে মারছি তো। আচ্ছা, আমি একটা এক্সাম্পল, রিয়েল এক্সাম্পল দেখাচ্ছি। এইটা হচ্ছে একটা এক্সাম্পল স্ট্রেঞ্জনেসের। হ্যাঁ, এটা পাওয়া যাবে। আচ্ছা, এটা একটু বলে দিই, দিস দে আর কল্ড স্ট্রেঞ্জ কোয়ান্টাম নাম্বার। স্ট্রেঞ্জনেসের ব্যাপারে বলি। কনসিডার দ্য ফলোইং ইন্টারাকশন, যেখানে আমার কি আছে, ধরো প্রোটন আর পাই মাইনাস, প্রোটন প্লাস পাই মাইনাস, সেটা থেকে আমার কি বেরোচ্ছে, আমার বেরোচ্ছে সিগমা মাইনাস আর একটা কে প্লাস বেরোচ্ছে। হ্যাঁ, এবার দেখো, হ্যাঁ এইটা আমার মিলবে, কারণ এখানে এটা একটা অরিজিনাল ইন্টারাকশন এক্সিস্ট করে। চার্জ যদি দেখি, এদের ক্ষেত্রে যদি আমি চার্জ দেখি, কিউ, প্রোটনের চার্জ কত, +1, পাই মাইনাসের চার্জ হচ্ছে -1, এইটার চার্জ হচ্ছে, আচ্ছা এখানে ভুল করলাম একটু, এটা প্লাস হবে, নাহলে চার্জ কনজার্ভ হবে না। এটার চার্জ -1, এটার চার্জ হচ্ছে +1, তাহলে আমার দেখো এখানে আমার চার্জের আমার টোটাল চার্জ কত, ডেল্টা কিউ, টোটাল চার্জ বিফোর অ্যান্ড আফটার ইন্টারাকশন, সেটা কিন্তু জিরো হচ্ছে, হ্যাঁ কি না? টোটাল চার্জ বিফোর অ্যান্ড আফটার ইন্টারাকশন জিরো, চার্জ এখানে কনজার্ভ আছে। আর কি আছে চার্জের পর, আমি কি দেখতে পারি, ব্যারিয়ন সংখ্যা দেখতে পারি, ব্যারিয়ন নাম্বার। ব্যারিয়ন নাম্বার প্রোটনের ক্ষেত্রে +1, পাই কিন্তু ব্যারিয়ন নয়, তাহলে ব্যারিয়ন সংখ্যা জিরো। সিগমা ইজ এ ব্যারিয়ন, +1। কে ব্যারিয়ন নয়, জিরো, এটাও কনজার্ভ আছে। আমাদের কিন্তু এই দুটো মিলতেই হবে, ব্যারিয়ন সংখ্যা আর চার্জ সংখ্যা মিলতেই হবে। ঠিক আছে, তো এছাড়া বাকি যে জিনিসগুলো আছে সেইগুলো এখানে খুব একটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, তোমরা ওই আর একটা দেখতে পারো, সেটা হচ্ছে স্পিনটা মিলছে কিনা, যে কারা ফার্মিয়ন কারা বোসন। তো এখানে দেখো দুটো ফার্মিয়ন আছে, প্রোটন আর এটা দুজন ফার্মিয়ন আর দুজন বোসন, তো আমার আলটিমেটলি মিলে যাচ্ছে, মানে প্রোটন আর সিগমা ফার্মিয়ন আর পাই আর কে বোসন, মানে সেই হিসাবেও দেখতে গেলে আমার স্পিনটাও মিলে যাবে। আমি এখানে স্ট্রেঞ্জনেসটা মেন দেখাচ্ছি। এস যদি আমি দেখি, স্ট্রেঞ্জনেস কত হচ্ছে, প্রোটনের ক্ষেত্রে স্ট্রেঞ্জনেস জিরো, পাই মাইনাসের ক্ষেত্রেও স্ট্রেঞ্জনেস জিরো, সিগমার মাইনাসের ক্ষেত্রে স্ট্রেঞ্জনেস -1, কে প্লাসের ক্ষেত্রে +1। তাহলে তোমরা যদি এবার স্ট্রেঞ্জনেস হিসাব করো, টোটাল স্ট্রেঞ্জনেস বিফোর অ্যান্ড আফটার ইন্টারাকশন জিরো আছে, বিফোর ইন্টারাকশনও জিরো, আফটার ইন্টারাকশনও জিরো, তাহলে স্ট্রেঞ্জনেসও কনজার্ভ থাকছে। তো স্ট্রেঞ্জনেসও কনজার্ভ থাকছে। তো এই ইন্টারাকশনটা পসিবল। তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে, যে এখানটায় যেহেতু দুটো স্ট্রেঞ্জ পার্টিকেল তৈরি হচ্ছে, হেয়ার টু স্ট্রেঞ্জ পার্টিকলস, sigma minus and k plus are produced simultaneously. Thus, to conserve strangeness, to conserve strangeness, sigma minus has given s equals to -1 and k plus has given s equal to +1। তাহলে এখানটায় স্ট্রেঞ্জনেসটা ওইভাবে দেওয়া হয়েছে, মানে আমরা ইন্টারাকশন গুলো, এটা তো একটা এক্সাম্পল দিলাম, এরকম যতগুলো ইন্টারাকশন হচ্ছে, যাতে আমার, ধরো দেখো বিফোর, মানে স্ট্রেঞ্জ পার্টিকেল তৈরি হয়েছে, তার আগে কোনো স্ট্রেঞ্জ পার্টিকেল ছিল না, মানে স্ট্রেঞ্জনেস জিরো। তো এখানটায় হচ্ছে কি,
দেখা গেছে যে দুখানা স্ট্রেঞ্জ পার্টিকেল তৈরি হচ্ছে, তাহলে একজনের স্ট্রেঞ্জলেস কোয়ান্টাম নাম্বার যদি আমি -1 দিই, অন্যজনকে +1 দিতে হবে, যাতে দুটো কেটে 0 হয়ে যায়। এইভাবে আলাদা আলাদা ইন্টারাকশন দেখে এই সব পার্টিকেলস গুলোকে স্ট্রেঞ্জনেস দেওয়া হয়েছে। ঠিক আছে তো? এখানে একটা জিনিস নোট করার আছে, নোট particles having strangeness quantum number not equal to 0, particles having non-zero strangeness quantum number are strange particles, মানে s not equal to 0। যে পার্টিকেল গুলোর স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার 0 নয় আর স্ট্রেঞ্জ পার্টিকেলস। তাহলে কাদেরকে আমরা স্ট্রেঞ্জ পার্টিকেলস বলবো? যাদের স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার নন জিরো। এক্সাম্পল কারা কারা? কে গুলো আছে, কে প্লাস, কে মাইনাস, কে জিরো, এদের স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার আছে কে জিরোর হচ্ছে +1, কে মাইনাসের হচ্ছে -1। আর কার আছে? সিগমা প্লাস সিগমা মাইনাস, এদের স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার -1। ল্যামডা ল্যামডা জিরো আছে, তারও স্ট্রেঞ্জনেস -1। আর কে আছে? কাই মাইনাস অ্যান্ড জাই মাইনাস অ্যান্ড জাই জিরো, এদের হচ্ছে -2, স্ট্রেঞ্জনেস হচ্ছে -2। তো যাদেরই আমার, তোমরা এই চার্ট থেকে তোমরা মুখস্থ রাখতে পারবে, এই চার্ট গুলো যদি দেখো এখানে স্ট্রেঞ্জনেস দেওয়া আছে, যাদের স্ট্রেঞ্জনেস 0 তারা স্ট্রেঞ্জ পার্টিকেল নয়, যাদের স্ট্রেঞ্জনেস আছে তারা সবাই স্ট্রেঞ্জ পার্টিকেল। তো এই চার্টটা মুখস্থ থাকলেই তোমরা মনে করতে পারবে যে কারা কারা স্ট্রেঞ্জ পার্টিকেল হচ্ছে। এরা হচ্ছে এক্সাম্পল অফ স্ট্রেঞ্জ পার্টিকেল। ঠিক আছে তো, যাদের স্ট্রেঞ্জনেস আছে। আচ্ছা, স্ট্রেঞ্জনেস এর ফর্মুলাটা হচ্ছে, স্ট্রেঞ্জনেস ইজ বেসিক্যালি ডিফাইন্ড অ্যাজ, is basically defined as hypercharge minus baryon number, S equals to Y minus B। ঠিক আছে, তো এটা হচ্ছে ফর্মুলা অফ স্ট্রেঞ্জনেস বেসিক্যালি। আর আরেকটা জিনিস আমরা জানি, স্ট্রেঞ্জনেস এর সাথে চার্জের যদি সম্পর্ক বার করতে চাই, তাহলে এখান থেকে একটা জিনিস জানি, নোট। তাহলে এখান থেকে আমি বলতে পারি y ইকুয়ালস টু বি প্লাস এস। দাস কিউ যেটা ছিল, কিউ আমার কি ছিল? কিউ ছিল i3 প্লাস y/2। এখান থেকে আমরা একটা সম্পর্ক বার করতে পারি, which is equals to i3 প্লাস বি প্লাস s/2। এটা হচ্ছে আমার আরেকটা সম্পর্ক, চার্জের সাথে আইসোস্পিন, বারিয়ন নাম্বার আর স্ট্রেঞ্জনেস এর মধ্যে। ঠিক আছে, স্ট্রেঞ্জনেস এর নিয়ম কি, খুব ইম্পর্টেন্ট। পরের পেজে গেলাম, রুল অফ স্ট্রেঞ্জনেস ইজ strangeness may or may not conserve, বা strangeness is conserved in strong and electromagnetic interaction। in strong and electromagnetic interaction। বাট মে অর মে নট কনজার্ভ, মানে এটাও কিন্তু দেখো, আইসোস্পিন একমাত্র থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন যেটা আছে, থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিনে একমাত্র তোমার কনজার্ভ থাকবে না। বাকি যতগুলো আছে হাইপার চার্জ স্ট্রেঞ্জনেস, তারা মে অর মে নট থাকতেও পারে, নাও থাকতে পারে। মে অর মে নট কনজার্ভ ইন
weak interaction, may or may not conserve in weak interaction. ঠিক আছে? However, in weak interaction, strangeness conservation will follow will follow the selection rule. কি সিলেকশন রুল ফলো করবে? এটা হচ্ছে ডেল্টা এস ইকুয়ালস টু 0, প্লাস মাইনাস 1, এই সিলেকশন রুলটা ফলো করবে। অর্থাৎ তোমার উইক ইন্টারঅ্যাকশনে তোমার যদি স্ট্রেননেস কনজার্ভ না হয়, দ্যাট ইজ ইন উইক ইন্টারঅ্যাকশন if strangeness is not conserved, if strangeness is not conserved, the maximum the maximum change the maximum change of strangeness will be +1 or -1, মানে তোমার বিফোর ইন্টারাকশন, বিফোর অ্যান্ড আফটার ইন্টারাকশন। মানে ইন্টারাকশনের আগে আর পরে স্ট্রেঞ্জনেস ম্যাক্সিমাম +1 বা -1 চেঞ্জ হবে, তার বেশি হবে না। যদি দেখা যায় যে কোনো ইন্টারাকশনের স্ট্রেঞ্জনেস +2 বা -2 হয়ে গেছে, মানে বিফোর আর আফটার ইন্টারাকশনের স্ট্রেঞ্জনেসের পরিবর্তন মানে +2 বা -2 হয়ে যাচ্ছে, তখন আমরা কি বলবো যে ওটা ওই ইন্টারাকশন পসিবল নয়। একটা রুল আছে, 0 মানে তো কনজার্ভ থাকছে, +-1 হচ্ছে ম্যাক্সিমাম যেটা অ্যালাউয়েবল চেঞ্জ আছে স্ট্রেঞ্জনেসের ক্ষেত্রে। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমার তিনটে মেন কনজারভেশন ল। এছাড়া আদার কনজারভেশন লজ আছে, আদার লজ, সেটা আমি এখানে শর্টে বলে দিচ্ছি। প্যারিটি আছে, চার্জ কনজুগেশন আছে, টাইম রিভার্সাল আছে, আর নাম্বার 7 হচ্ছে সিপিটি। মানে চার্জ কনজুগেশন, প্যারিটি আর টাইম রিভার্সাল একসাথে। এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট তোমার হচ্ছে চার্জ কনজুগেশনটা, কেন আমি দেখাচ্ছি। আর বাকিগুলোর only definition required for others. এগুলোর ক্ষেত্রে তোমার শুধু ডেফিনেশন পড়তে হবে, কারণ কি এইগুলো তোমরা খুব একটা বুঝতে পারবে না। তার কারণ হচ্ছে এইগুলো আমার কোয়ান্টাম ফিল্ড থিওরির পার্ট হয়ে যাচ্ছে। কোয়ান্টাম ফিল্ড থিওরি হচ্ছে যেখানে পার্টিকেলস গুলোকে তোমার ধরা হয় যে অ্যাকচুয়ালি কোনো পার্টিকেল নেই, তার একটা ফিল্ড এক্সিস্ট করছে, ফিল্ডের মধ্যে পরিবর্তন একটু অন্যরকম। এই ব্যাপারটা আমারও খুব ক্ল্যারিটি নেই। আমরা পড়েছিলাম এমএসসি তে কোয়ান্টাম ফিল্ড থিওরি, অল্প স্বল্প পড়েছিলাম। তো তোমরা তো একটা জিনিস দেখছো যে কোয়ান্টাম মেকানিক্স বেসিস হচ্ছে ম্যাটার ওয়েভ ডুয়ালিটি। মানে তোমার যেমন একটা পার্টিকেল আছে, সেই পার্টিকেলকে আমরা ওয়েভও কনসিডার করতে পারি, আবার পার্টিকেলও কনসিডার করতে পারি। তো সেরকমই একটা ফিল্ডের কনসেপ্ট আছে, যে যেটাকে আমরা পার্টিকেল বলছি সেটা অ্যাকচুয়ালি একরকম ফিল্ড, এরকম কিছু একটা ব্যাপার আছে। তো ওই ফিল্ডে যখন আমরা ওইখানে ঢুকছি, তখন আমার কিছু মানে প্রত্যেক পার্টিকেলের একটা কোয়ান্টাম
একটা চলে আসবে, একটা ওয়েভ ফাংশন চলে আসবে। এবার সেই ওয়েভ ফাংশনটা কিরকম ভাবে কাজ করছে তার উপর নির্ভর করে প্যারিটি। প্যারিটি ইজ অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্যাল কনসেপ্ট। প্যারিটি হচ্ছে যে তোমার রিফ্লেকশনে যদি সাইন চেঞ্জ হয়ে যায় তাহলে বলা হয় অড প্যারিটি। মাইনাস যদি সাই মাইনাস এক্স হয়, সেটা যদি তোমার রিফ্লেকশন হয় মানে এক্সটাকে চেঞ্জ করে দাও, সেটা যদি তোমার সাই এক্স এটা দেয় তাহলে অড প্যারিটি বলবো, অড ফাংশনের মতো। আর যদি সাই মাইনাস এক্স ইকুয়ালস টু সাই এক্স হয় তাহলে সেটাকে ইভেন প্যারিটি বলবো। ঠিক আছে, এইগুলো কনসেপ্ট আছে ইভেন প্যারিটি। তো প্যারিটি ইজ কোয়ান্টাম মেকানিক্যাল কনসেপ্ট, এটা তোমরা পড়েছো প্যারিটির ব্যাপারে একটু আধটু, জাস্ট ডেফিনেশনটা। একই রকম ভাবে টাইম রিভার্সাল হচ্ছে যে যদি তোমার টাইম রিভার্স হয়ে যায় তাহলে তোমার ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যেতে পারে, সেটাকে আমরা বলছি টাইম রিভার্সাল। সিপিটি থিওরেম হচ্ছে এই চার্জ কনজুগেশন, প্যারিটি আর টাইম রিভার্সাল তিনজনের কম্বাইন্ড এফেক্ট। ঠিক আছে, এখানটায় চার্জ কনজুগেশনের ব্যাপারে আমি অল্প স্বল্প তোমাদেরকে বলতে চাইছি। আচ্ছা, তোমরা এইগুলো পেয়ে যাবে এই আমার পার্টিকেল ফিজিক্সের তোমাদের যে পিডিএফটা পাঠিয়েছিলাম। পার্টিকেল 4, পার্ট 4, পার্টিকেল ফিজিক্স পার্ট 4 পিডিএফ। এখানে তোমরা ডেফিনেশন গুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা একটু ওইখান থেকে এইগুলোর ডেফিনেশন গুলো পড়ো, এগুলো জাস্ট ওপর ওপর করতে হবে, এখানে জানার খুব বেশি কিছু নেই। চার্জ কনজুগেশনের ব্যাপারে কিছু আইডিয়া তোমায় বলছি। চার্জ কনজুগেশনটা কাকে বলছে? চার্জ কনজুগেশনটা বলছে, পরের পেজে গেলাম, যে কিছু পার্টিকেলস আছে, এটা একটা মানে কি বলবো, একটা অপারেটর বলা যেতে পারে। ইট ইজ দ্য রিভার্সাল অফ সাইন অফ কি, নাম্বার ওয়ান ইলেকট্রনিক, লেপটনিক অ্যান্ড ব্যারিয়নিক চার্জ। চার্জ রিভার্স, এটা একটা অপারেটর। চার্জ কনজুগেশন অফ এ পার্টিকেল, ঠিক আছে, তো এটা একটা অপারেশন বলা যেতে পারে। ইট ইজ অ্যান অপারেশন। এই অপারেশনটা করলে মানে এটা ম্যাথমেটিক্যাল অপারেশন, কিন্তু রিয়েল অপারেশন নয়, কিন্তু আমরা কোনো পার্টিকেলকে অ্যাকচুয়ালি মানে চেঞ্জ করছি না, খেয়াল করবে। এটা ধরা হচ্ছে যে আমরা একটা ম্যাথমেটিক্যাল ধরছি যে একটা পার্টিকেল এক্সিস্ট করছে। যদি আমার সেই পার্টিকেলের কি কি আছে, পার্টিকেলের কটা জিনিস আছে, যে তার একটা ইলেকট্রনিক চার্জ আছে, তার একটা লেপটনিক চার্জ আছে। লেপটনিক চার্জ মানে হচ্ছে লেপটন নাম্বার অ্যাকচুয়ালি। লেপটনিক চার্জ ইজ অ্যাকচুয়ালি লেপটন নাম্বার। আর ব্যারিয়নিক চার্জ হচ্ছে ব্যারিয়ন নাম্বার। ইলেকট্রনিক চার্জ হচ্ছে কিউ, ইলেকট্রনিক চার্জ হচ্ছে কিউ। তো ইলেকট্রনিক চার্জ হচ্ছে কিউ বা নর্মাল চার্জ, লেপটনিক চার্জ হচ্ছে লেপটন নাম্বার, ব্যারিয়নিক চার্জ হচ্ছে ব্যারিয়ন নাম্বার। তো এদের যদি আমি চেঞ্জ করে দিই, এদেরকে যদি আমি চেঞ্জ করে দিই, এটা ম্যাথমেটিক্যালি করছি কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল লাইফে করছি না, তাহলে দেখা যাবে যে আমরা আরেকটা পার্টিকেল পেতে পারি। মানে আরেকটা পার্টিকেল সেরকম এক্সিস্ট করবে ইন থিওরি। বুঝতে পারছো তো, যে একটা পার্টিকেল আছে, সেই পার্টিকেলে যদি এই তিনটে নাম্বারকে আমি নেগেটিভ করে দিই, পজিটিভটাকে নেগেটিভ বা নেগেটিভকে পজিটিভ, তাহলে হয়তো আমি আর একটা পার্টিকেল পেতে পারবো। সেই পার্টিকেলটাকে আমি বলবো এই যে আমার যে পার্টিকেলের তার মেন পার্টিকেলটার অ্যান্টি পার্টিকেল। তো চার্জ কনজুগেশন of a particle leads to its antiparticle। তো এটা খেয়াল করো, এটা কিন্তু রিয়েল লাইফে করছি না, আমরা আমরা ম্যাথামেটিক্যালি বা থিওরিটিক্যালি হাতে কলমে করছি। সাপোজ প্রোটন, যার কিউ এর ভ্যালু হচ্ছে +1, লেপটনিক চার্জ 0,
ব্যারিয়নিক চার্জও হচ্ছে +1, মানে ব্যারিয়ন নাম্বার হচ্ছে +1, দেন ইটস অ্যান্টিপার্টিকেল অ্যান্টি প্রোটন যেটা, সেটা কি হবে? অ্যান্টি প্রোটনের কি হবে? হ্যাজ কিউ ইকুয়ালস টু -1, লেপ্টন নাম্বার তো জিরোই হবে, ব্যারিয়ন নাম্বার যেটা আছে সেটাও -1 হয়ে যাবে। ঠিক আছে তো? তাহলে এইটার ক্ষেত্রে অ্যান্টিপ্রোটন ইজ, তাহলে একটা পার্টিকেল এক্সিস্ট করবে, যদি প্রোটন থাকে তাহলে তার একটা অ্যান্টি পার্টিকেল এক্সিস্ট করবে, যেটার কি হবে, চার্জ, তিনটে চার্জ, কি কি, তোমার ইলেকট্রনিক চার্জ, লেপ্টন নাম্বার আর ব্যারিয়ন নাম্বার চেঞ্জ হয়ে যাবে, অপোজিট হয়ে যাবে। আই ঠিক আছে তো, সেরম ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে আমার অ্যান্টিপ্রোটন। সিমিলারলি যদি নিউক্লিয়াস ধরা হয় ফর নিউট্রন, নিউট্রনের ক্ষেত্রে দেখো চার্জ 0 আছে, তাহলে নিউট্রনের কি লেপ্টন নাম্বারও 0, কিন্তু ব্যারিয়ন নাম্বার চেঞ্জ হতে পারে, এইটা ইম্পর্টেন্ট। দেখো নিউটনের ক্ষেত্রে ফর অ্যান্টি নিউট্রন কিউ তো 0ই হবে, লেপ্টন নাম্বারও 0 হবে, ব্যারিয়ন নাম্বার -1 হয়ে যাবে। তো এখানে একটা জিনিস আমরা দেখছি যে এই তিনটের মধ্যে একটা যদি নেগেটিভ করি আর সেই জিনিস যদি এক্সিস্ট করে, তাহলে আমরা দেখবো যে সেই পার্টিকুলার আমি একটা অ্যান্টি পার্টিকেল পেতে পারি। তো এটা আমরা থিওরিটিক্যালি আমরা ধরছি, এই জিনিসটাকে বলা হচ্ছে চার্জ কনজুগেশন, মানে থিওরিটিক্যালি আমরা করছি কি, তার তিনটে চার্জকে নেগেট করছি, মানে সাইন চেঞ্জ করছি, তার সেটা আমাকে আরেকটা পার্টিকেলের প্রপার্টিজ গুলো দিচ্ছে, সেই পার্টিকেলটা হচ্ছে আমার ফার্স্ট পার্টিকেলটার অ্যান্টি পার্টিকেল। তো চার্জ কনজুগেশন ইজ এ ম্যাথামেটিক্যাল অপারেশন, নট রিয়েল অপারেশন। ভেবো না যে তুমি চার্জ কনজুগেশন করে তুমি প্রোটন থেকে অ্যান্টি প্রোটন বা নিউট্রন থেকে অ্যান্টি নিউট্রন বানাচ্ছ, না, থিওরিটিক্যালি তুমি বলছো যে আমার কাছে একটা, আমি হজবরল একটা পার্টিকেল পেয়েছি, তার যদি এই তিনটে চার্জ আমি পজিটিভ বা নেগেটিভ হয়, তাকে যদি আমি উল্টে দিই, তাহলে এই পার্টিকেলটার একটা অ্যান্টি পার্টিকেল যার ঠিক এইরাম নাম্বারগুলো থাকবে, তার এক্সিস্টেন্স আছে। এবার কাদের অ্যান্টি পার্টিকেল এক্সিস্ট হবে না? আর একটা এক্সাম্পল দেখো, ফর নাও দিস ইজ গুড, π0, for π0 q equals to 0, lepton number is 0 and pi is a meson not baryon, so baryon number is 0, thus there will be no antiparticle for π0, π0 কোনো অ্যান্টিপার্টিকেল হবে না, কারণ তুমি কাউকে নেগেট করতে পারছো না। such particle are called self conjugate. such particles are called self conjugate. তাহলে কাদের, তো এইখানে দেখো যদি আমার চার্জ, যেমন ধরো নিউট্রনের ক্ষেত্রে, নিউট্রনের তো তুমি চার্জ চেঞ্জ করতে পারছো না, কিন্তু তার ব্যারিয়নিক চার্জ বা ব্যারিয়ন নাম্বার চেঞ্জ করতে পারছো। তো নিউট্রনের অ্যান্টি নিউট্রন থাকতে পারে, কিন্তু π0 কোনো চার্জকেই তুমি চেঞ্জ করতে পারছো না, সবাই 0, সাইন চেঞ্জ করলেও তুমি একই জিনিস পাবে। তাহলে π0 কোনো অ্যান্টি পার্টিকেল থাকা সম্ভব নয়। π0 ইজ অ্যান এক্সাম্পল অফ সেলফ কনজুগেট পার্টিকেল, তার কোনো অ্যান্টি পার্টিকেল হবে না। একটা এক্সাম্পল আরো দিচ্ছি, যেটা হচ্ছে আমার কে কে প্লাস যেটা আছে, সরি কে প্লাস না, k0 যেটা আছে, ফর k0 চার্জ কত, কিউ হচ্ছে 0, লেপ্টন নাম্বারও 0, ব্যারিয়র নাম্বার 0, কিন্তু এটা স্ট্রেঞ্জনেস আছে, এর করসপন্ডিং তুমি অ্যান্টিপার্টিকেল যেটা আছে, k0 বার, q0, le0, b0, বাট s যেটা আছে সেটা আমার হয়ে যাচ্ছে -1।
ঠিক আছে তো? এটার অ্যান্টি পার্টিকেল হচ্ছে K0 বার, যে স্ট্রেঞ্জনেস হচ্ছে -1। তো তোমার যদি ব্যারি আর খেয়াল করে দেখো, আচ্ছা তাহলে স্ট্রেঞ্জনেসটাকে আমাকে এখানে অ্যাড করা উচিত ছিল কথাটার মধ্যে। স্ট্রেঞ্জনেসটা এখানে অ্যাড করা নেই, বইতে ছিল না কিন্তু। স্ট্রেঞ্জনেসটাও হবে, কিন্তু স্ট্রেঞ্জনেসটাও হবে আসলে। আগের যে এক্সাম্পল গুলো দিয়েছি সেগুলো স্ট্রেঞ্জনেস হয় না, পাই জিরোর স্ট্রেঞ্জনেস হয় না, তাই জন্য এটা তো অত অসুবিধা হচ্ছে না। অ্যান্ড স্ট্রেঞ্জনেস, এটা হচ্ছে লেফটার নাম্বার। ইলেকট্রনিক চার্জ ইজ লেফটার নাম্বার। তাহলে চার্জ আমার তিনটে চার্জ, ইলেকট্রনিক চার্জ, ব্যারিয়নিক চার্জ অ্যান্ড স্ট্রেঞ্জনেস, এদের যদি সাইন রিভার্সাল করে দিই তাহলে যে পার্টিকেলটা পাবো সেটা হচ্ছে অ্যান্টি পার্টিকেল। ঠিক আছে, প্রোটনের স্ট্রেঞ্জনেস 0 হয় তো এখানটায় এফেক্ট করছে না, নিউট্রনের ক্ষেত্রে হচ্ছে না। কে এর ক্ষেত্রে একটা এক্সাম্পল আছে যেটা আমরা এখানে ধরলাম K0। K0 কিন্তু তিনটে, এটাও কিন্তু পাই এর মতো, এটার ক্ষেত্রেও কিন্তু আমার Q0 আছে, লেপটনিক চার্জ আছে, তাহলে আমি পাই এর ক্ষেত্রে জিনিসটা করে দিই। পাই এর ক্ষেত্রে কিন্তু এস আমার 0 হচ্ছে, তো এটার আমি কোনো অ্যান্টিপার্টিকেল পাবো না, কারণ এখানে আমি কাউকে চেঞ্জই করতে পারছি না, সবাই 0, তাই এটার কোনো অ্যান্টিপার্টিকেল হবে না। কিন্তু কে এর ক্ষেত্রে স্ট্রেঞ্জনেসটাকে আমি চেঞ্জ করতে পারি। K0 বার আছে অ্যান্টিপার্টিকেল অফ কে, তার স্ট্রেঞ্জনেস হচ্ছে -1, সো ইট ইজ অ্যান এক্সাম্পল। ঠিক আছে তো, এটা একটা এক্সাম্পল। তো এইটা হচ্ছে আমার অ্যান্টিপার্টিকেলের আইডিয়া। আচ্ছা, আরেকটা জিনিস আছে অলসো, also the third component of isospin of isospin changes its sign for the corresponding antiparticle. তো থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন যেটা আছে সেটাও কিন্তু আমার অ্যান্টিপার্টিকেলের ক্ষেত্রে চেঞ্জ করে যাবে। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের চার্জ কনজুগেশনের কনসেপ্টটা। আচ্ছা, এবার একটুখানি তোমাদের কিছু এক্সাম্পল দেখাই যে কিভাবে আমরা এই চেক করব যে পার্টিকেলটা আমার কনজার্ভ আসছে কিনা। চেক whether the following interactions are allowed or forbidden. Number one, K minus plus P gives chi0 plus K0. Number two, K minus plus P আমাকে দেবে হচ্ছে K0 plus N0. Number three, pi minus plus P আমাকে দেবে, P হচ্ছে প্রোটন, সিগমা 0 প্লাস N নিউট্রন। আচ্ছা, N0 টা না লিখলে হয়, নিউট্রন তো, এটা আমরা বুঝতেই পারবো। আচ্ছা, নাম্বার 4, এটা ইম্পর্টেন্ট মার্ক রাখছি কারণ আমি পরে বলবো। পাই মাইনাস প্লাস পি
আমাকে দিচ্ছে ল্যামডা 0 প্লাস পাই 0। ঠিক আছে, তো চারটে আমি এক্সাম্পল চেক করব যে আমাদের এগুলো ইন্টারঅ্যাকশন গুলো অ্যালাউড না ফরবিডেন ইউজিং অল কনজারভেশন লস। তো আমরা পরপর চেক করবো, ঠিক আছে, পরে বেজে গেলাম। ফার্স্টটা দিয়ে স্টার্ট করছি। নাম্বার 1 কি আছে দেখে নাও। কাই মাইনাস প্লাস পি, সরি কে মাইনাস প্লাস পি ইকুয়ালস টু জাই 0 প্লাস কে 0। কে মাইনাস প্লাস পি ইকুয়ালস টু জাই 0 প্লাস কে 0। ঠিক আছে, আচ্ছা এইটা করার জন্য একটু আমি এক কাজ করছি, পাশের পেজে আমি এই লাস্ট পেজে এই দুটো পিকচারকে আমি অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, এটা আমি একটু অ্যাড করে দিলাম, সুবিধা হবে তাহলে। চলো দেখা যাক। কে মাইনাস আছে, তাহলে চার্জ শুরু করবো আমরা চার্জ, আচ্ছা শুরু করবো আমরা স্পিন দিয়ে। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, কে যেটা হচ্ছে মেসন, মেসনরা হয় ফার্মিয়ন, সরি বোসন। তাহলে আমার এর স্পিন হচ্ছে এন, আর পি যেটা হচ্ছে তার স্পিন কিন্তু হবে আমার ইন্টিগ্রাল স্পিন। তাহলে আমি স্পিনটাকে আমি ধরছি, ধরো এন ধরলাম স্পিন, আর এটার ইন্টিগ্রাল স্পিন তাহলে এন বাই টু, যেহেতু আমার ফার্মিয়ন হচ্ছে। যাই এটাও ব্যারিয়ন, ইন্টিগ্রাল স্পিন, কে আমার বোসন, সরি হাফ ইন্টিগ্রাল স্পিন, আর কে হচ্ছে বোসন তার ইন্টিগ্রাল স্পিন। তাহলে আমার এখানটায় স্পিন কনজার্ভ হচ্ছে, স্পিন ইজ কনজার্ভ। কারণ কি, যদি তুমি একটা হাফ স্পিনকে আর একটা ইন্টিগ্রাল স্পিনকে যোগ করো, তোমার রেজাল্টেন্ট একটা হাফ স্পিন দেবে। যেমন তোমার 1 প্লাস হাফ তোমাকে 3/2 দেবে, বা 2 প্লাস হাফ তোমাকে অবভিয়াসলি 3/2 দেবে। তো তুমি যদি একটা হাফ ফুল স্পিন আর একটা হাফ স্পিনকে যোগ করো, তুমি কিন্তু কি পাবে, একটা হাফ স্পিন পাবে। তো এখানে বোথ সাইডেই দেখো একটা ইন্টিগ্রাল স্পিন আছে আর একটা হাফ ইন্টিগ্রাল স্পিন আছে, যোগ করলে তুমি দুটো সাইডেই তুমি কি পাবে, একটা হাফ ইন্টিগ্রাল স্পিন পাবে। তাহলে তোমার স্পিন কনজার্ভ হবে এক্ষেত্রে। ঠিক আছে, তো নেক্সট তাহলে স্পিনটা সবার আগে চেক করলাম, এরপর চেক করবো চার্জ। চার্জ কি আছে, কে এর ক্ষেত্রে -1, পি এর ক্ষেত্রে +1, আর এটার ক্ষেত্রে 0, এটার ক্ষেত্রেও 0। খেয়াল করে দেখো এখানটায় টোটাল চার্জ আমার কিউ এখানটায় 0, তাহলে আমার এখানটায় চার্জও কনজার্ভ হচ্ছে। ডেল্টা কিউ যেটা আছে, টোটাল চার্জ বিফোর অ্যান্ড আফটার। আচ্ছা ডেল্টা কিউ ইজ, এখানে আমি একটু লিখে রাখি, ডেল্টা কিউ ইজ টোটাল চার্জ বিফোর আফটার ইন্টারাকশন, টোটাল চার্জ আফটার ইন্টারাকশন মাইনাস টোটাল চার্জ বিফোর ইন্টারাকশন। ঠিক আছে, টোটাল চার্জ আফটার ইন্টারাকশন বাই টোটাল চার্জ বিফোর ইন্টারাকশন। এটাও আমার সেই হিসাবে ডেল্টা কিউ 0 হচ্ছে, দ্যাট ইজ কনজার্ভড। তো ডেল্টা যদি দেওয়া থাকে, বুঝবে যে টোটাল অফ দ্যাট কোয়ান্টিটি বিফোর ইন্টারাকশন মাইনাস টোটাল অফ দ্য কোয়ান্টিটি বিফোর আফটার ইন্টারাকশন। ডেল্টা কিউ বা ডেল্টা সেই কোয়ান্টিটিটা 0 হওয়া মানে কনজার্ভ। তাহলে চার্জ চেক করলাম, স্পিন চেক করলাম, আর কি চেক করতে হবে, লেপটন নাম্বার চেক করার দরকার আছে। এখানে একটাও লেপটন আছে, নো লেপটন, তাহলে লেপটন নাম্বার চেক করার দরকার নেই। নো লেপটনস, হেন্স নো নিড টু চেক লেপটন নাম্বার। খেয়াল করে দেখো এখানে কোনো লেপটন নেই। লেপটন কারা কারা হয়, লেপটন হয় হচ্ছে নিউট্রিনো থাকতে হবে, ইলেকট্রন থাকতে পারতে হবে, মিউরন থাকতে হবে, টাওয়ান থাকতে হবে। একটাও লেপটন এখানে নেই। এই চার্ট থেকে দেখবে মাথায় এসে যাবে। এখানে আমার মেসন আর ব্যারিয়ন আছে।
তো লেপ্টন নেই, লেপ্টন নাম্বার আমরা চেকও করবো না, থাকলে চেক করতে হতো। কিন্তু এখানে ব্যারিয়ন আছে, তো ব্যারিয়ন নাম্বার চেক করতে হবে, ব্যারিয়ন নাম্বার। তো সবার আগে ব্যারিয়ন নাম্বার, আচ্ছা সবার আগে কে মাইনাস আছে, কে মাইনাস ইজ এ মেসন নট এ ব্যারিয়ন, তো প্রথমটা জিরো হবে। তারপরে কি আছে, তারপরে আমার পি আছে, পি ইজ এ ব্যারিয়ন, সো +1। প্রথমটা জিরো, তারপরেরটার +1। তারপরেরটা কি আছে, পি এর পর আছে আমার জাই আছে, জাই ইজ অলসো এ ব্যারিয়ন, সো এটার ক্ষেত্রেও +1 হবে। লাস্টে কি আছে, তার ক্ষেত্রেও জিরো হবে। তাহলে ডেল্টা বি ইজ ইকুয়াল টু আমার বিফোর অ্যান্ড আফটার ব্যারিয়ন নাম্বার, বিফোর বিফোর ইন্টারাকশন ব্যারিয়র নাম্বার +1 হচ্ছে, আফটার ইন্টারাকশন ব্যারিয়র নাম্বারও +1 হচ্ছে। তাহলে ডেল্টা বি জিরো হয়ে যাচ্ছে, তাহলে কনজার্ভ আছে, দাস কনজার্ভ। ঠিক আছে, তাহলে ব্যারিয়র নাম্বার কনজার্ভ হয়ে গেল। এবার আমি চেক করব বাকিগুলো। সবার আগে আমাকে চেক করতে আছে, এখানে দুটো জিনিস চেক করলেই আমার হয়ে যায়। একটা হচ্ছে আমার আইসোস্পিন চেক করতে হবে, আর একটা হচ্ছে আমার স্ট্রেঞ্জনেস চেক করতে হবে। তো আইসোস্পিন, আইসোস্পিন এই কারণে ইম্পর্টেন্ট, আইসোস্পিন I3, নট এভরি, নট অ্যাকচুয়াল আইসোস্পিন বা থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন। আইসোস্পিন এই জন্য চেক করতে হবে কারণ আইসোস্পিনটা আমার উইক ইন্টারাকশনে কনজার্ভ থাকে না, বাকি সব ইন্টারাকশনে কনজার্ভ থাকে। তো এইটা কি টাইপের ইন্টারাকশন আমি জানি না, বাট আইসোস্পিন আমি চেক করে দেখবো কি হচ্ছে, কনজার্ভ হচ্ছে কি হচ্ছে না। তো এই জন্য আমি একটু পিকচারটায় যাব। এই হচ্ছে আমাদের পিকচারটা, কে এর আইসোস্পিন দেখে নাও, কে এর প্লাস, কে প্লাস এর আইসোস্পিন +1, কে জিরোর আইসোস্পিন হচ্ছে -1 দেখে নিলাম। চলো তাহলে এখানে আমার প্রথমে কে প্লাস আর কে মাইনাস আছে, তাহলে তার আইসোস্পিন হবে, আচ্ছা কে মাইনাসের আইসোস্পিনটা একবার দেখে নাও, কে মাইনাসের আইসোস্পিনও -1/2 হচ্ছে। তাহলে আমার এখানে কে মাইনাস আছে, তাহলে আইসোস্পিন -1/2 দেবো। হুম, পি আছে, পি এর আইসোস্পিন কত, এটার জন্য আমাকে এই ব্যারিয়নের গ্রাফটা দেখতে হবে। এখানে দেখো পি এর আইসোস্পিন হচ্ছে +1/2, তাহলে এখানে +1/2 দেবো। তারপরে আমার কাই জিরো আছে, কাই জিরোর জন্য -1/2 হবে। কাই জিরো আর কে জিরোর জন্য আমার +1/2 হবে, চেক করে নিতে পারো। এই দেখো, কাই জিরোর জন্য আমার, সরি কাই জিরোর জন্য +1/2, কে জিরোর জন্য -1/2, উল্টে গেছে, ভেরি সরি। কাই জিরোর জন্য +1/2, কে জিরোর জন্য -1/2, উল্টে গেল। কাই জিরোর জন্য +1/2, কে জিরোর জন্য -1/2। তাহলে এখানটায় ডেল্টা I3 যদি তোমরা দেখো, এটাও জিরো হয়ে যাচ্ছে, তাহলে এখানটায় কি হচ্ছে, I3 ইজ কনজার্ভ। তাহলে যদি আইসোস, এটা যদি কনজার্ভড হয়, তাহলে এটা একটা জিনিস আমি পাচ্ছি, নট আ উইক ইন্টারঅ্যাকশন। এটা কিন্তু উইক ইন্টারঅ্যাকশনের ক্যাটাগরিতে পড়ছে না। খুব ইম্পর্টেন্ট, আইসোস্পিন কনজার্ভ হওয়া মানে সে কিন্তু উইক ইন্টারঅ্যাকশনের ক্যাটাগরিতে পড়ছে না। কারণ উইক ইন্টারঅ্যাকশন, যদি আইসোস্পিন কনজার্ভ মানে উইক ইন্টারঅ্যাকশন হয়, আইসোস্পিন কিন্তু কনজার্ভ থাকবে না, খুব ইম্পর্টেন্ট। তাহলে এবার আমাকে স্ট্রেঞ্জনেস কনজার্ভ হতেই হবে, কারণ একমাত্র উইক ইন্টারাকশনের ক্ষেত্রেই স্ট্রেঞ্জনেস কনজার্ভ থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, তো স্ট্রেঞ্জনেস আমার এখানে কনজার্ভ হতেই হবে। তো চলো স্ট্রেঞ্জনেসটা দেখে নিই। স্ট্রেঞ্জনেস এবার দেখো, কে মাইন আমার কে মাইনাস আর কে জিরো, কে মাইনাসের স্ট্রেঞ্জনেস হচ্ছে -1 আর কে জিরোর হচ্ছে +1, একবার চেক করে নিতে পারো। কে মাইনাসের স্ট্রেঞ্জনেস হচ্ছে -1, কে জিরোর হচ্ছে +1। আর প্রোটন আছে, প্রোটনের স্ট্রেঞ্জনেস হচ্ছে 0, প্রোটনের স্ট্রেঞ্জনেস হচ্ছে 0, প্রোটন ছাড়া আর কি ছিল আমার এখানটায়, জাই জিরো ছিল। জাই জিরোর সাথে আমার কি আছে, জাই জিরো স্ট্রেঞ্জনেস হচ্ছে -2, দেখে নিলাম। তাহলে এবার বসাই সবগুলো, দেখা যাক নিচে কি নিচে না। তো সবার আগে কে মাইনাস, কে মাইনাসের স্ট্রেঞ্জনেস হচ্ছে এস, কে মাইনাসের স্ট্রেঞ্জনেস হচ্ছে আমার -1, প্রোটনের স্ট্রেঞ্জনেস হচ্ছে 0, জাই জিরো স্ট্রেঞ্জনেস হচ্ছে -2, আর কে জিরো আছে, কে জিরো স্ট্রেঞ্জনেস আমরা কত দেখেছিলাম, -1, তাই তো, দেখে নি আরেকবার। কে জিরো, দাঁড়াও, না কে জিরোর হচ্ছে +1, কে জিরোর হচ্ছে +1,
তাহলে টোটাল স্ট্রেঞ্জনেস ডেল্টা এস, দেখো লেফট হ্যান্ড সাইডে -1 আছে বিফোর ইন্টারাকশন, আর রাইট হ্যান্ড সাইডে -2 + 1 দ্যাট ইজ অলসো -1 আছে, এটাও আমার 0 হচ্ছে কনজার্ভ। তাহলে স্ট্রেঞ্জনেস অবধি কনজার্ভ হয়ে গেছে। এরপর আমার হাইপার চার্জটা না দেখলেও হবে, হাইপার চার্জটা না দেখলেও হবে, কিন্তু তাহলে আমি এখানে বলতে পারি অ্যাজ অ্যাজ অল দ্য এক্সাক্ট অ্যান্ড অ্যাপ্রক্সিমেট কনজারভেশন লজ হোল্ড, কনজারভেশন, এক মিনিট, হ্যাঁ। আচ্ছা, তাহলে as all the exact and approximate conservation laws holds, thus this interaction is allowed and the interaction, এটা একটা অ্যাড করতে পারো তোমরা, interaction is either strong or electromagnetic। ঠিক আছে, তো আইদার এটা স্ট্রং হবে বা ইলেকট্রোম্যাগনেটিক হবে, কেন? কারণ সব কনজারভেশন ল হোল্ড করছে, আর তোমার আইসোস্পিনের কনজারভেশন হোল্ড করছে। একমাত্র উইক ইন্টারাকশন হলে আইসোস্পিনের কনজারভেশন ল হোল্ড করবে না। ঠিক আছে, তো এইটা আমরা পেয়ে গেলাম, তো এটা আমার হোল্ড করছে। পরের এক্সাম্পলটা আমরা যদি দেখি একই রকম ভাবে, আচ্ছা আমি এই 4 নম্বরটা করাচ্ছি, ঠিক আছে? এই দুটো তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা একটু ট্রাই করো, এটা আমার ওই নোটসের মধ্যে করানো আছে, তোমরা চেক করতে পারবে। এটা ওই পার্টিকেল ফিজিক্স 2 পিডিএফ এর মধ্যে রয়েছে, যদি তোমাদের দেখতে হয় সেখানে দেখতে পারো, এখানে অনেকগুলোই করানো আছে। ঠিক আছে, তো আর এই লাস্টে যেটা আছে সেটা আমি করেছি, পাই মাইনাস প্লাস পি, সেটা আমাকে দিচ্ছে ল্যামডা 0 প্লাস পাই 0। জাস্ট এ মিনিট। আচ্ছা, এখানে 2 নম্বরটাও করাবো, 2 নম্বরটা করাচ্ছি, তোমাদের এই একটা হোমওয়ার্ক দিচ্ছি। 2 নম্বরটা ইম্পর্টেন্ট আছে, কারণ কে মাইনাস প্লাস কে মাইনাস প্লাস পি যেটা আছে, কে মাইনাস প্লাস পি, সেটা আমাকে দিচ্ছে K0 প্লাস এ। কে মাইনাস প্লাস পি আমাকে দিচ্ছে K0 প্লাস এন। সেম ভাবে চেক করতে থাকবো যেভাবে তোমাদেরকে বলেছিলাম। ফার্স্ট চেক করব হচ্ছে কি, স্পিন, আচ্ছা এটা বোসন, স্পিন এন, ব্যারিয়ন স্পিন হাফ, বোসন স্পিন এন, ব্যারিয়ন স্পিন হাফ, স্পিন কনজার্ভ হচ্ছে। এটা আমাকে এইভাবে দেখে নিতে হবে। যদি আমার যদি এরকম কম্বিনেশন থাকে, তাহলে যোগ করলে আমি কি ইন্টিগ্রাল স্পিন পাবো, হাফ ইন্টিগ্রাল স্পিন পাবো, এন প্লাস n/2 আমাকে n/2 দেবে, তাহলে এটা কনজার্ভ হয়ে যাচ্ছে। তারপর চার্জ, চার্জটাকে কিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, -1 +1 0 0, ডেল্টা কিউ আমার 0 হচ্ছে, কনজার্ভ হচ্ছে। ঠিক আছে, চার্জের পর চেক করব, আচ্ছা কোনো লেপ্টন নেই এখানে, লেপ্টন নম্বর চেক করব না, ব্যারিয়র নাম্বার বি চেক করব।
কে হচ্ছে বোসন, তাহলে সরি কে হচ্ছে আমার এই মেসন, মেসনের ব্যারিয়ন নাম্বার হয় না 0। পি এর +1 ইটস এ ব্যারিয়ন, আবার কে ব্যারিয়ন নাম্বার 0, এন এর অলসো এ ব্যারিয়ন +1, ডেল্টা বি 0 হেন্স কনজার্ভ। তো এক্স্যাক্ট কনজারভেশন ল গুলো চেক করা হয়ে গেল। ঠিক আছে, এরপর আসছে আমার অ্যাপ্রক্সিমেট। অ্যাপ্রক্সিমেট দুটোই চেক করব, i3 চেক করব। i3টা কি আছে দেখে নাও। কে এর ক্ষেত্রে i3 হচ্ছে কে মাইনাস, কে মাইনাসে যদি পিকচার দেখি, একবার নিয়ে গেলাম পিকচারটায়, কে মাইনাসে হচ্ছে আমার i3 -½ তাহলে এখানে চলে গেলাম -½ পি এর ক্ষেত্রে যদি তোমরা i3 মনে করো এটা +½ কে জিরোর ক্ষেত্রে আমার এটা -½ হবে না, কে জিরোর ক্ষেত্রে দাঁড়া দেখে নি, কে জিরোর ক্ষেত্রে -½ আর এন এর ক্ষেত্রেও -½ হচ্ছে। তাহলে এখানে আমার হচ্ছে ডেল্টা i3 তোমরা যদি চেক করো, দেখো এই সাইডে যোগ করলে 0 পাবে, এই সাইডে যোগ করলে তোমরা কি পাচ্ছ, এই সাইডে কিন্তু -1 পাচ্ছ। তাহলে বিফোর অ্যান্ড আফটার কনজারভেশন, বিফোর অ্যান্ড আফটার ইন্টারাকশন ডেল্টা i3 -1 আসছে, তাহলে নট কনজার্ভ, ইট ইজ নট কনজার্ভ। তাহলে মে বি আ উইক ইন্টারাকশন, মে বি না, মাস্ট বি আ উইক ইন্টারাকশন। একমাত্র উইক ইন্টারাকশনেই আমার i3 কনজার্ভ হয় না। তো যেহেতু আমার এখানে i3 কনজার্ভ নেই, তার মানে এটা একমাত্র উইক ইন্টারাকশন হতে পারে, বা একমাত্র, হ্যাঁ অন্য কোনো এটা স্ট্রং ইলেকট্রোম্যাগনেটিক হবেই না, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, উইক ইন্টারাকশন চেক করলাম, এরপর আমাকে আরেকটা জিনিস চেক করতে হবে, দ্যাট ইজ স্ট্রেঞ্জনেস, এস। আচ্ছা, কে মাইনাস, এটার স্ট্রেঞ্জনেস হচ্ছে -1, পিকচারে দেখে নাও, এই দেখো কে মাইনাসের স্ট্রেঞ্জনেস হচ্ছে -1। আচ্ছা, প্রোটন আর নিউট্রনের স্ট্রেঞ্জনেস কিন্তু 0 হয়, এটা আমি খেয়াল করে দিলাম। তাহলে এটা স্ট্রেঞ্জনেস আমি দিচ্ছি, কে মাইনাস আছে, স্ট্রেঞ্জনেস হচ্ছে -1। তার সাথে আছে প্রোটন, প্রোটনের স্ট্রেঞ্জনেস হচ্ছে 0। তার সাথে আমার কি আছে, কে জিরো, কে জিরোর স্ট্রেঞ্জনেস কত, কে জিরোর স্ট্রেঞ্জনেস কিন্তু +1, +1। আর এইটার নিউট্রনের স্ট্রেঞ্জনেসও কিন্তু 0 হয়, নিউট্রনের স্ট্রেঞ্জনেস 0 হয়, কে জিরোর স্ট্রেঞ্জনেস কিন্তু +1 হয়, দেখো পিকচারে দেখে নিতে পারো, কে জিরো এখানে আছে, স্ট্রেঞ্জনেস ইজ +1। তাহলে এখানটায় আমাকে দেখতে হবে ডেল্টা এস কত হচ্ছে, বিফোর +1 মাইনাস অফ -1, দ্যাট ইজ +2, ডেল্টা এস +2 হয়ে গেল। তাহলে এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, হেয়ার delta s is equal to +2, however strangeness follows a selection rule। কি সিলেকশন রুল ফলো করে, যে দ্যাট ইজ ম্যাক্সিমাম চেঞ্জ ডেল্টা এস ইজ ইকুয়াল টু +-1, ম্যাক্সিমাম +-1 হতে পারে, +2 হচ্ছে, হেন্স দিস ইন্টারাকশন ইজ ফরবিডেন। এই ইন্টারাকশনটা কিন্তু সম্ভব নয়, দিস ইজ ফরবিডেন। ঠিক আছে, কেন, কারণ স্ট্রেঞ্জনেস খুব ইম্পর্টেন্ট, এটা যে স্ট্রেঞ্জনেসের আমার এইটা ম্যাচ খেলো না বলে। ঠিক আছে, এবার আর একটা ইন্টারাকশন, এটা করি আমি ছেড়ে দেব। এই ইন্টারাকশনটা যেটা হচ্ছে তোমাদের 3 নম্বরটা তোমরা একটু দেখবে, আর 4 নম্বরটা আমি করাচ্ছি। পাই মাইনাস প্লাস পি ইকুয়ালস টু λ0 পাই প্লাস পাই 0, পাই মাইনাস প্লাস পি ইকুয়ালস টু λ0 পাই 0, এটা হচ্ছে 4 নম্বরটা। পাই মাইনাস প্লাস পি আমাকে দিচ্ছে λ0 প্লাস পাই 0। এখানটায় একটা ইম্পর্টেন্ট কথা আছে, পাই ইনভলভ আছে, তাহলে এখানে আমি বলতে পারি হেয়ার পাই ইজ ইনভলভড, হেন্স দ্য ইন্টারাকশন মাস্ট বি স্ট্রং।
ইন্টারাকশনটাকে স্ট্রং হতে হবে, পাই ইনভলভ থাকা মানে স্ট্রং হতেই হবে। একই রকম ভাবে যদি গামা ফোটন বেরোয় সেটা ইলেকট্রোম্যাগনেটিক হতেই হবে, যদি নিউট্রিনো বেরোয় তাহলে সেটা উইক হতেই হবে। ঠিক আছে তো? নাও এবার যদি আমি চেক করবো যে মিলছে কি মিলছে না, সবার আগে আমি স্পিনটা চেক করি। স্পিন যদি দেখি, পাই এর ক্ষেত্রে স্পিন হচ্ছে আমার, পাই হচ্ছে বোসন, স্পিন হচ্ছে এন, n/2। এটার ক্ষেত্রে আমার ল্যামডা ইজ অলসো এ হাইপারন, স্পিন হাফ, ফার্মিয়ন, এটা এন, স্পিন কনজার্ভ আছে। এছাড়া কি আছে আমার ব্যারিয়ন। আচ্ছা, এরপর আমরা চার্জ চেক করব। কিউ -1 +1 0 0, ডেল্টা কিউ আমার 0 হচ্ছে, তাহলে চার্জও আমার কনজার্ভ হয়ে যাচ্ছে। আচ্ছা, একটাও লেপটন নেই, ব্যারিয়ন সংখ্যা তাহলে চেক করতে হবে। ব্যারিয়ন সংখ্যা বি, ব্যারিয়ন আমার কারা কারা আছে এখানটায়? দুজনেই আছে। প্রোটনটা শুধু আর ল্যামডা, প্রোটন আর ল্যামডা হচ্ছে ব্যারিয়ন, বাকি দুজনে আমার মেসন। তাহলে 0 +1 +1 0, তাহলে এখানটায় ব্যারিয়ন ডেল্টা বি যেটা আছে সেটা আমার কি হয়ে যাচ্ছে? 0 হচ্ছে, তাহলে ব্যারিয়ন সংখ্যাও কনজার্ভ। তাহলে আমার চেক করে নিলাম, আমরা চেক করে নিলাম যে যে এক্সাক্ট ল গুলোকে হচ্ছে, তাহলে এক্সাক্ট ল আমার সব কনজার্ভ হচ্ছে। এবার অ্যাপ্রক্সিমেট ল দুখানেই চেক করব, I3 আর এস। এবার I3 চেক করো। I3, I3 তে কি আছে? আচ্ছা, পাই মাইনাসের ক্ষেত্রে I3 কত হবে? মনে রাখলে এটা মনে থাকবে যে -1 হয়। প্রোটনের ক্ষেত্রে +12 I3টা, ল্যামডা ক্ষেত্রে I3 0 হয়, মাঝখানে থাকে। আর কে আছে? পাই 0, পাই 0 মাঝখানে থাকে, তাহলে এটার ক্ষেত্রেও আমার 0 হচ্ছে। তাহলে ডেল্টা I3 কত হচ্ছে এক্ষেত্রে? ডেল্টা I3 প্রথমে তো 0 আছে, 0 মাইনাস 0 প্লাস 0 মাইনাস অফ -1 প্লাস হাফ, তাহলে এখানে মাইনাসে এখানে হয়ে গেল আমার -1/2 থাকছে, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে +1/2। I3 ইজ +1/2, তাহলে নট কনজার্ভ। খুব ইম্পর্টেন্ট, I3 ইজ নট কনজার্ভ। এবার এটাই আমার অ্যান্সার দিয়ে দিচ্ছে, I3 কনজার্ভ হচ্ছে না, এটাই আমার অ্যান্সার দিয়ে দিচ্ছে। বাট তাও আমি একবার স্ট্রেঞ্জনেসটা চেক করে নেব। তাও আমি একবার লাস্ট স্ট্রেঞ্জনেসটা চেক করব। পাই পি ল্যামডা পাই 0, পাই মাইনাস প্লাস পি ল্যামডা পাই 0। আচ্ছা, স্ট্রেঞ্জনেসটা যদি আমি চেক করি, স্ট্রেঞ্জনেস পাই হচ্ছে নট, মানে পাই কিন্তু স্ট্রেঞ্জ পার্টিকেল নয়, তো 0। আচ্ছা, প্রোটনও স্ট্রেঞ্জ পার্টিকেল নয়, 0। আচ্ছা, এখানটা আরেকজন আছে ল্যামডা, ল্যামডা ইজ এ স্ট্রেঞ্জ পার্টিকেল, স্ট্রেঞ্জনেস হচ্ছে -1, পাই 0 ইজ নন স্ট্রেঞ্জ পার্টিকেল, সো 0, তাহলে এখানে ডেল্টা এস হচ্ছে আমার -1। হেয়ার স্ট্রেঞ্জনেস and isospin, third component of isospin, are not conserved. Of isospin are not conserved. Hence, the interaction must be, বা মাস্ট বলবো না, শুড বলবো, শুড বি উইক, should be weak. However, as pi are involved, the interaction is strong. Must be strong. তো ইন্টারাকশনটায় পাই ইনভলভ আছে, মানে এটাকে স্ট্রং হওয়া উচিত। কিন্তু দেখছি আমরা আমার স্ট্রেঞ্জনেস আর থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন কনজার্ভ থাকছে না, তার সেটা বলছে এটা উইক হওয়া উচিত। তার মানে এই ইন্টারাকশনটা অ্যাকচুয়ালি পসিবল না। দাস উই ক্যান কনক্লুড দ্যাট this interaction is not possible, is not possible, that is forbidden. তো এই কারণে এই পার্টিকুলারটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতে পারে। এই পার্টিকুলার অঙ্কটা তোমরা সবাই মার্ক রাখছি ইম্পর্টেন্ট বলে দেখবে। ঠিক আছে তো? কারণ এইটা একটা স্পেশাল টাইপ যেখানটায় আমার
মানে কনজার্ভ হচ্ছে না, কিন্তু যেহেতু পাই ইনভলভ আছে আর পাই স্ট্রং ইন্টারাকশনকে রিপ্রেজেন্ট করে, সেই কারণে আমরা দেখতে পাই, কিন্তু এখানটায় আমার উইক ইন্টারাকশনের মতো কাজ করছে, যে আমার কি হচ্ছে, স্ট্রেঞ্জনেস আমার কনজার্ভ থাকছে না, আইসোস্পিন থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন কনজার্ভ হচ্ছে না। তো সেই হিসাবে এটাকে আমরা বলবো কি উইক ইন্টারাকশন বলতে পারি, কিন্তু এটা উইক ইন্টারাকশন নয়, যেহেতু পাই আছে তো এই জন্য এটা আমার কি হয়ে গেল, এটা আমার পসিবলই না। ঠিক আছে, এটা মানে কন্ডিশন গুলোকে ভাইলেট করছে। তো এইটা হচ্ছে আমাদের বেসিক আইডিয়া। ঠিক আছে, আচ্ছা আজকে তাহলে এই অবধি থাকুক। তোমাদের টুইসডে ক্লাস নেব, যেটা আমি 7:30 বা 7:45 PM অনলাইন, আর ওই দিন কোয়ার্কটা করাবো। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি রাখছি।